ইসলামি করছো তুমি আমার সাথে? পরশু আমাদের বিয়ে, আর আজ বলছো আমি যেন বিয়েটা ভেঙে দেই। বিয়ে না করলে হ্যাঁ বললে কেন? বোঝার চেষ্টা করো মাহি, আমি এত বড় সুযোগ আর পাবো না। 3 মাসের বিশেষ কোর্স আছে ক্যাম্বিওস্ট ইংল্যান্ডে, এরপর ওখানে চাকরি। অনেক বড় মানুষের ফর্ম অ্যাপ্রুভ করা হয়েছে, সেখানে অনেক বড় হাসপাতাল জব পাবো আমি। এই কথা আগে তোমার মাথায় আসেনি? আমি আগেই বলেছি আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি চলে গেলে কিভাবে থাকতে পারবে তারা? এমন তো না যে এইসব না যে তুমি ফর্ম জমা দেওয়া ছাড়াই তোমাকে ডেকেছে। তুমি সব জেনে এই পথ বাছাই করেছো, আর শেষ সময় এসে বলছো বিয়ে হবে না। আর পরশু তোমার যেতে হবে। একদিনেই ভিসার টিকিটের সব কাজ শেষ। আমার বাবার সম্মানের কথা চিন্তা করেছো একবার? তোমার বাবার সম্মানের কথা চিন্তা করেছো? এত স্বার্থপর তুমি যে শুধু নিজেরটাই দেখছো। তুমি বুঝতে পারছো না, আমি অ্যাপ্লাই করলেও নিশ্চিত ছিলাম না যাবো বলে, কিন্তু এই সুযোগ একবার চলে গেলে আর ফেরত পাবো না। মানে আমি চলে গেলে তোমার কিছুই যায় না, তাই না? তাহলে আমাদের দুজনের মা বাবার সাথে তুমিই কথা বলো। আমি পারবো না, অসহ্য। মাহির আগে হনহন করে চলে গেল, পেছনে একবার ফিরেও তাকালো না। তারা বসেছিল এক এক ক্যাফেটেরিয়াতে। সেখানে তাদের সাথে টেবিলে তৃতীয় ব্যক্তিও বসেছিল, যার মনে হচ্ছিল সে এখানে এমনিতেই বসে আছে, তার কোনো কাজ নেই। সে নীরব দর্শক। সে আর কেউ না, জয়ের ছোট ভাই পূর্ব। পূর্ব গালে হাত দিয়ে মহিমার যাওয়ার দিকে দেখছিল। মহিমা যাওয়ার পর সে জয়ের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে তোমার সাথে ফ্রিতে বাঁশ খাওয়ার জন্য এনেছো, তাই না? এনেই বা কি হয়েছে? একটা কথাও বলিসনি মায়ের সামনে। কারণ একটু আগে যে ঝড় তোমার উপর বয়ে গেছে তা আমার উপর নিব এতটা বোকাও আমি নই। এখন কি করব তা বলবি? কি আর করবে? বিয়ে করবে। তুই বুঝতে পারছিস এ সুযোগ আর পাবো না আমি। কেন? 5 মাস আগে যখন অফারটা পেয়েছিলে তখন তো খুব করে বলেছিলে অফারে রাজি হয়ে লাভ কি, মহিমা তো যাবেই না, আর বিয়েও ঠিক হয়ে গেছে, তাই মানা করে দেই। আর বসে বসে ভিসা বানানো শেষ, টিকিট কেটে রাখছো, আর বিয়ের 2 দিন আগে এসে এইসব বলছো। আমি তো ভেবেছিলাম কিছুই হবে না, একটু চান্স নিয়ে দেখলাম আর কি। 1 সপ্তাহ আগেই সব ফাইনাল হয়েছে, সাহস পাচ্ছিলাম না বলার। আজ বাধ্য হয়ে বললাম। ভাই কিছু কর না, মহিমা তো তোর এত কাছের বন্ধু, ওকে একটু বোঝানোর চেষ্টা কর। ও যেন মা বাবার সাথে কথা বলে, ওকে সবাই আদর করে। ও বলে শুনবে, আর আমি বললে বাবা আমাকে খুন করবে। কোনো লাভ নেই ভাইয়া, কোনো লাভ নেই। মাহির সাথে কথা বলতে গেলে উল্টো চাকু নিয়ে আমার পিছনে দৌড়াবে খুন করার জন্য। আমি কিছু করতে পারবো না, তোমরাই বাবা ও মায়ের সাথে কথা বলতে হবে। জয় নিরুপায় হয়ে রাজি হলো। পূর্ব বাসায় যেয়ে মহিমাকে কল দেয়। প্রথম রিংয়েই মহিমা কল ধরে ঝাঁঝালো গলায় বলে, কি দরকার? বাসায় পৌঁছে গেছিস? কেন, তোর ভাই খবর নিতে ফোন দেওয়াইছে যে আমি আব্বুর সাথে কথা বলেছি কিনা। আমি তোর খবর নেওয়ার জন্য কল দিয়েছি, আর ভাইয়াকে বলেছি যেন নিজে বাবার সাথে কথা বলে। আর তুই জানিস বাবা কখনোই মানবে না ভাইয়ার কথায়। তুই মেজাজ খারাপ করিস না। মহিমা কিছুই বলল না, রাগিয়ে ফোপাতে থাকলো শুধু। পূর্বতা বুঝে আবারও বলল, আচ্ছা বলতো, ভাইয়া তোর মতো পেতনিকে কি দেখে পছন্দ করলো? তোর ভাই তো তোর মতো গাধা যে, এজন্য। তুই আমাকে গাধি বলছিস? সরি। ঠিক আছে, এমন ভুল যেন আর না হয়। থুর, তোকে সরি বলছি নাকি? তাহলে সরি বলেছি আসল গাধাদের। তারা তোর সাথে নিজেদের তুলনার কথা শুনলে কষ্ট পাবে যে, এই জন্য। তুই পূর্ব বকা দিতে নিয়েছিল মহিমাকে। এর আগেই মহিমা বলল, তুই কেন ভাবি বল? ভাবি? ভাবি? আর তোকে আমি কোনো পেতনিকে ভাবি বলে সম্বোধন করতে পারবো না। এই দাঁড়া, কে যেন কল দিতেছে। মায়া কল দিচ্ছে। ও, তোমার মেহবুবা কল দিচ্ছে? যাও যাও, নিজের প্রেমিকার সাথে কথা বলো। আমার সাথে কথা বললেই ক্ষতি। তোর মন এখন ভালো হয়েছে? হয়েছে, এবার মায়ের সাথে যে কথা বলো। রাখি। ফোন কেটে দিল মাহি। এর সাথেই মা রুমে ঢুকে বলল, তোকে না বলেছিলাম আজ বাহিরে যাবি না? জানিস মেহমানরা কত কি বলেছিল। আমি তো কোনোভাবে সামলে নিলাম। তুই কেন আজ হলুদের দিন বাসার বাইরে গিয়েছিলি বলতো? মায়ের অগ্নিমূর্তি রূপ দেখে চুপসে গেল মহিমা। সে বুঝতে পারছে তার কপালে শনি আছে আজ।
পূর্ব মায়ের ফোন রাখার পরপরই কারো উঁচু স্বরে কথা বলতে শুনল। একজন বকছে কাউকে। সে বুঝতে পারল জয় বোধ হয় কথা বলছে বাবার সাথে। সে দৌড়ে গেল ড্রয়িং রুমে। তার ধারণা ঠিক, বাবা জয় ভাইয়াকে বলছে, তোর লজ্জা লাগে না এটা বলতে? বিয়ে পরশু, আজ বলছিস বিয়ে ক্যান্সেল করে দিতে। বিয়ে কি খেলা তোর কাছে? আর তুই জানিস না মাহি বলেছে ও বাংলাদেশ ছেড়ে কোথাও যাবে না? তাহলে কি হিসেবে তুই বলছিস 3 মাস কোর্সের পর বিদেশে সেটেল হওয়ার কথা? আর তোর মা, আমারও তো বয়স হয়েছে, যে কোনো সময় মরে যেতে পারি। তুই এখানে আমাদের সাথে থাকবি শুনে পূর্ব কানাডা চাকরিটাকে হ্যাঁ বলেছে, আর তুই এখন নিজের কথা থেকে ফিরে যাচ্ছিস। বৈশাখীর বিয়ে কয়েক বছর পর হয়ে যাবে, এরপর আমাদের সাথে থাকবে কি? তুই এত স্বার্থপর আমি জানতাম না। জয় দাঁড়িয়েছিল মাথা নিচু করে, কোনো কথা বলছিল না। বৈশাখীর পাশে যেয়ে দাঁড়ালো পূর্ব। বৈশাখী তাকে দেখে তার দিকে ঝুঁকে বলল, ভাই, এত জোস সিনেমা চলিতেছে, পপকর্নের কমতি শুধু। পূর্ব গম্ভীর মনোভাব পোষণ করে তাকালো বৈশাখীর দিকে। বৈশাখী একটু ভয় পেলেও তার চাহনি দেখে বুঝেছে বকা খাবে একটা, অথচ পূর্ব ফিক করে হেসে বলল, চিপস আছে না? চিপস নিয়ে আয় যা। ভাই, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। এত গভীরভাবে কেউ তাকায়? আর চিপস আনতে চেয়ে সিনেমা মিস হয়ে গেলেই মিস। এমন মুহূর্তে বৈশাখী দেখলো তার বাবা নিজের রুমের দিকে যাচ্ছে। সে আফসোসের সুরে বলল, যা, শেষ। বিয়ের দিন মহিমা লাল বেনারসি শাড়ি পরেছে, সাথে গয়নাগাটি ও সাজগোজ তো আছেই। নিজেকে আয়নাতে দেখেই তার স্বস্তি লাগছে। সে এত বছর যেভাবে সাজার স্বপ্ন দেখছিল ঠিক সেভাবেই সেজেছে আজ। আরেক শান্তির ব্যাপার আছে, সে বুঝেছিল জয় বিয়ের আগে উল্টোপাল্টা কিছু করবে, কিন্তু সে এমন কিছু করেনি। মহিমা তার চাচাতো বোন নাইমার দিকে তাকিয়ে বলল, নাইমা, আম্মু আব্বুকে একটু ডেকে নিয়ে আয়। তারপর আয়নার দিকে তাকিয়ে নিজের ঘুমটা ঠিক করতে শুরু করলো। নাইমা বলল, চাচা চাচি তো নেই। মহিমা অবাক হয়ে তাকালো নাইমার দিকে, জিজ্ঞেস করলো, নেই মানে কি? কোথায় গেছে? তা তো বলে যায়নি, শুধু বলেছে এসে পড়বে কিছুক্ষণের মাঝে। মহিমা একটু চিন্তিত দৃষ্টিতে তাকালো আয়নার দিকে। মহিমার বাবা চিন্তিত সুরে জিজ্ঞেস করলো, হঠাৎ এভাবে ডাকলেন কেন ভাই সাহেব? বিয়ের সব কাজ সেরে এসেছে। পূর্বের মা বাবা চেয়েও কিছু বলতে পারছিল না। তারা এই মুহূর্তে জয়ের রুমে বসে আছে। পূর্বের বাবা মা মাথা হেট করে দাঁড়িয়েছিল। বৈশাখী উত্তরটা দিল, আঙ্কেল, বড় ভাইয়াকে পাচ্ছি না। জয় কোথায় গেল? ভাইয়া বিয়ে থেকে পালিয়ে গেছে। মা, কি বলছো? আজ ওদের বিয়ে, বিয়েটা না হলে আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়ে যাবে, সাথে মহিমার জীবনও। আমরা দুঃখিত আপা, আমাদের ছেলে এমন করবে আমি স্বপ্নেও ভাবিনি। ও হঠাৎ করে 2 দিন আগে বিদেশে এক বড় হাসপাতালে কাজ করার অফার পেয়েছে, কিন্তু এর আগে 3 মাসের অ্যাডভান্স সার্জারি কোর্স করতে হতো। ও আগে আমাদের কিছুই বলেনি, বললে বিয়ের কথাটা এগোতাম না। শেষ মুহূর্তে এসে এইসব বলেছে। আমিও বিয়ের কথা ভেবে মানা করে দিই। আজ সকালে ঘুম থেকে উঠে ওর মা ওর রুমে নাস্তার জন্য ডাকতে যেয়ে দেখে চিঠি সেখানে লেখা ও বিদেশে যাচ্ছে। আজ রাতেই ফ্লাইট। সারাদিন আমরা ওকে খুঁজলাম, ওর বোনেদের বাসায় পেলাম না। আমাকে মাফ করে দিন, আমি লজ্জিত। আমার ছেলে পূর্ব মন খারাপ করে তাদের দিকে তাকিয়েছিল। তার ভাইয়ের উপর ভীষণ রাগ হচ্ছে। তার ভাইয়ের জন্যই আজ তার বাবার প্রথমবার কারোর সামনে এমন করে লজ্জিত হতে হয়েছে। প্রথমবার তা বাবাকে কারোর সামনে এমন করে ক্ষমা চাইতে দেখেছে। আর এখানে কিছুই করতে পারছে না সে। মহিমার বাবা বললেন, আমাদের এভাবে লজ্জিত করবেন না। আমি জানি আপনারা মহিমাকে অনেক আদর করেন, এই জন্যই এত বড় কিছু হওয়ার পরও রাগান্বিত হচ্ছি না। না হয় এখানে আপনাদের দোষ নেই, শুধু আমার চিন্তা হচ্ছে মহিমার ভবিষ্যতের জন্য। আর আত্মীয়রাও উল্টাপাল্টা বলবে। কিছু মনে না করলে আমি কিছু বলতে চাই। আমার কাছে এই পরিস্থিতি সামলানোর এক উপায় আছে। সবাই আশান্বিত দৃষ্টিতে তাকালো বৈশাখীর দিকে। পূর্বের বাবা বললেন, বল বল, জলদি বল মা। ভাবির আত্মীয়দের মধ্যে অনেক কম মানুষই জয় ভাইয়াকে দেখেছে। পূর্ব ভাইকে জয় ভাইয়ার জায়গায় মহিমা ভাবির সাথে বিয়ে দিলেই হয়। কথাগুলো নির্দ্বিধায় বলে ফেলল বৈশাখী। একবার চিন্তাও করলো না। পূর্ব দেয়ালে হেলান দিয়েছিল। বৈশাখীর কথা শুনে চমকে দাঁড়িয়ে গেল, বলল, তুই পাগল হয়ে গেছিস? কি আবল তাবল বলছিস? একদম আবল তাবল কথা না। ভাই, আপনার সমস্যা আছে। মহিমার বাবা চিন্তা করলেন কিছুক্ষণ। মহিমার মায়ের দিকে তাকালেন। মহিমার মা ইশারায় কি যেন বলল, তা দেখে তিনি বললেন, পূর্বকে আমরা তো কত আগে থেকেই দেখে এসেছি, অনেক ভালো ছেলে। ও রাজি থাকলে আমাদের সমস্যা নেই। ভাইয়ের সমস্যা নেই। বৈশাখী বলল,
পূর্ব বৈশাখীর দিকে কঠোর দৃষ্টিতে তাকালো, তারপর বাবার দিকে তাকিয়ে বলল, কিন্তু বাবা, কোনো কিন্তু না। মহিমা অনেক ভালো মেয়ে, ওকে আমি ঘরের বউ হিসাবে আনতে চাই। তুমি তাকে বিয়ে করবে? বাবা আমার কথা আগে সম্পূর্ণ শোনো। আমরা চাইলেই হঠাৎ করে বিয়ে করতে পারি না। আমি যদি এই মুহূর্তে রাজি হয়েও যাই, তাও মহিমার কথা থেকেই যায়। মহিমা ভাইয়ার সাথে কত মাস ধরে বিয়ের স্বপ্ন সাজাচ্ছে, আজ হঠাৎ করে আমার সাথে বিয়ে, ও রাজি হবে বলে তোমার মনে হয়? মহিমা ভাবি রাজি হলে তুমিও রাজি তো? ওর সাথে আগে কথা বলে দেখ, ও রাজি হলে আমার সমস্যা নেই। ঠিক আছে, আমি আঙ্কেল আন্টির সাথে ভাবির সাথে কথা বলতে চাচ্ছি, ফোন করে জানাবো। নাইমা মহিমার রুমে দৌড়ে ঢুকলো, হাঁপাতে হাঁপাতে বলল, আপু, চাচা চাচি এসেছে। আমি যে ডেকেছি বলেছিস? চাচার অবস্থা খারাপ, তার রুমে তোমাকে ডেকেছে। মহিমা ভয়ে নাইমার দিকে তাকিয়ে উঠেই দৌড় দিল। রুমে যেয়ে দেখে তার বাবা বিছানায় শুয়ে আছে আর ওর চাচা চেক আপ করছে। রুমে তার মা, বাবা, চাচা চাচি, নাইমা ও বৈশাখীও আছে। বৈশাখীকে দেখে সে অবাক হলো, কিন্তু সেদিকে খেয়াল না করে বাবার পাশে যেয়ে বসে বলল, বাবা তুমি ঠিক আছো তো? লো প্রেশার, ভাইয়া তোকে নিয়ে অনেক চিন্তায় আছে। চিন্তা করছো কেন বাবা? তুমিই না বলেছিলে যে সব মেয়েরই বিয়ে করে শ্বশুরবাড়িতে যেতে হয়। আর জয়ের বাবা মা তো আমাকে অনেক আদর করে, তুমি চিন্তা করো না। জয় পালিয়ে গেছে মা। পালিয়ে গেছে মানে? অবাক হয়ে বলল মহিমা। বৈশাখী মাথা নিচু করে বলল, সকালে ভাইয়ার চিঠি পাই যে ভাইয়া বিদেশে যাচ্ছে, তাই আজ বিয়ে করা সম্ভব হবে না। কিন্তু সমাজে তো ভাইয়ের সম্মান নষ্ট হয়ে যাবে, সাথে তোকেও মানুষ আজে বাজে কথা বলবে। পালিয়েছে জয়, আমাকে কেন বলবে? এটাই সমাজ মামুনি। ভুল যারাই হোক, বিয়ে ভাঙলে বেশিরভাগ মেয়েদের দোষারোপে করা হয়। আমার কারো কথায় কিছুই যায় আসে না। বাবা তুমি শান্ত হও, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। মা গো, তুই পূর্বকে বিয়ে করে নে। মহিমা হকচকিয়ে গেল কথাটা শুনে। কেমন আজবও লাগলো বরে। সে বলল, ওই গাধাটাকে আমি কেন বিয়ে করব? এভাবে বলতে নেই, পূর্ব অনেক ভালো ছেলে, ওর সাথে বিয়ে করে নে। আমি ওর সাথে বিয়ে করছি না। তুই জয়কে পছন্দ করিস, এজন্য অপেক্ষা করবি ওর জন্য। কিসের পছন্দ? আমার ওর প্রতি কোনো ফিলিংস নেই। আমার আঙ্কেল আন্টি ও বৈশাখীকে অনেক ভালো লেগেছিল, তাই বিয়ের জন্য হ্যাঁ বলেছি। এত ভালো পরিবার আজকাল কোথায় পাওয়া যায়? সাথে পূর্ব আমার এত ভালো বন্ধু, তাই হ্যাঁ বলেছি। আর অপেক্ষা, জয়কে আমি সামনে পেলে জুতা দিয়ে পেটাবো। বিয়ে না করলে আগেই মানা করতি। বিয়ের দিন এসব নাটকের কি দরকার ছিল? তাহলে পূর্বের সাথে বিয়ে করতে কি সমস্যা? ও জয়ের ভাই মা, আর ও আমার এত ভালো বন্ধু। এই সবে ওকে জড়িয়ে আমাদের বন্ধুত্ব নষ্ট করতে চাই না। বৈশাখীর ইশারায় মহিমার বাবা হঠাৎ বুকে হাত রেখে বললেন, আমার বুকের খুব ব্যথা করছে। মহিমার চাচা মহিমাকে সরিয়ে সাথে সাথে তার ভাইয়ের হাত বুকের ডান পাশ থেকে বাম পাশে রাখলেন আর চিন্তিত সুরে বললেন, আল্লাহ, এ তো হার্ট অ্যাটাক এলো। বাবা তুমি চিন্তা করো না, বলেছি তো। ভাবি তুমি রাজি হয়ে যাও, আঙ্কেলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো আমি রাজি হলে হবে না। পূর্বেরও সারা জীবনের কথা এখানে। মহিমার বাবা আবারও ব্যথার শব্দ করে উঠলেও মহিমা তার বাবার দিকে তাকিয়ে চিন্তা করে বলল, বাবা পূর্ব রাজি হলে বিয়েটা হবে, এটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত। কিন্তু ও রাজি না হলে কিচ্ছু করার নেই। মহিমা ভেবেছিল পূর্ব কখনো রাজি হবে না, কেননা ও মায়াকে পছন্দ করে। আর কিছু সময়ের জন্য বাবার অবস্থাও ঠিক হয়ে যাবে, আর যখন বিয়ের সময় আসবে ততক্ষণে সে বাবার সাথে কথা বলে তাকে বুঝিয়ে দেবে। কিন্তু ঘটল অন্য ঘটনা। বৈশাখী হঠাৎ করে বলল, ভাইয়া তো আগে থেকেই রাজি। রাজি? হ্যাঁ, তোমার আগে ভাইয়ার সাথে কথা বলা হয়েছে, সে রাজি। মহিমার সেই মুহূর্তে পূর্বের উপর ভারী জেদ উঠেছিল। ওই বেয়াদব রাজি হয়ে বসে আছে কেন? বৈশাখীর প্ল্যান সফল হওয়ায় পর সে পূর্বকে মেসেজ দেয়, ভাই মহিমা ভাবি কিন্তু রাজি, কথা অনুযায়ী তোমাকেও বিয়ে করতে হবে এখন। পূর্ব মেসেজটা দেখে প্রথমে অবাক হয়। সে বোঝেনি মহিমা রাজি হবে, বিয়েটা সম্পূর্ণ হয়। এর মাঝে পূর্ব ও মহিমা একে অপরের সাথে কথা বলার সুযোগ পায়নি। কিন্তু পূর্ব বুঝতে পারছে মহিমা তার উপর সাংঘাতিক রেগে আছে এবং আস্থার খবরও আছে, কিন্তু কারণটা বুঝতে পারছে না। তার কাজিনরা বাসর ঘরের সামনে তাকে জোর করে নিয়ে এলো। তখনই বৈশাখী ও তার মেয়ে কাজিনরা হাত পেতে বলল, প্রথমে টাকা, তারপর বাসর ঘরে ঢুকতে দিব। ঠিক তো? তাইলে আমি ড্রয়িং রুমে যেয়ে বসে থাকি। পূর্ব উল্টো পথে চলতে নিলেই তার মাকে দেখতে পেল। মা বলল,
তোর কোথাও যাওয়া হচ্ছে না। তারপর তার এক কাজিনের হাতে টাকা দিয়ে বলল, সবাই ভাগ করে নিও। এখন সবাই যে আইসক্রিম আনিয়েছে তা খেয়ে নাও, যাও। সবাই তখনই চলে গেল বৈশাখী ছাড়া। মা আদেশের সুরে পূর্বকে বলল, ভেতরে যা। মা, তুমি জানো আজ গাড়িতে আসার সময় মহিমা যেভাবে তাকিয়েছিল মনে হয়েছে আমাকে খুন করে ফেলবে। হোক খুন, কাল সকালে তাহলে পেপারে আসবে যে বাসর রাতে স্ত্রীর হাতে স্বামী খুন। তুই সহ আমরাও ফেমাস হয়ে যাব। মা, তুমি আমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছিলে, তাই না? না হয় কিভাবে নিজের ছেলেকে এমন পেতনির কাছে পাঠাও? সামান্য ফেমাস হওয়ার জন্য ছেলের বলিদান দিবে তুমি? পূর্ব তার শেরওয়ানির হাতা দিয়ে চোখ মুছতে শুরু করলো। মা পূর্বের কান টেনে বলল, ড্রামা বন্ধ কর, ভেতরে যা। বৈশাখী দরজা খুলো। বৈশাখী দরজা খুলতেই মা তাকে ভেতরে ঢুকিয়ে দরজা বাহিরে বন্ধ করে দিল। পূর্ব দরজায় ধাক্কা দিয়ে বলল, মা, তুমি না ভালো, তুমি আমার সাথে এমন কিভাবে করতে পারো? যা করছি তোর ভালোর জন্য করছি, চল বৈশাখী। মা, তুমি আমাকে খুন হতে ফেলে যেতে পারো না মা। এই নরকে আমাকে ফেলিয়ে রেখে যেতে পারো না। আপনি চিল্লাচ্ছেন কেন আমার প্রিয় স্বামী? দেখ, আমি জানি না তুই এত রেগে আছিস কেন, কিন্তু উল্টাপাল্টা কিচ্ছু করবি না, না হলে বাসর রাতেই বিধবা হয়ে যাবি। তোর বাসর রাত আমি বের করছি, দাঁড়া তুই। মহিমা স্কেল নিয়ে ছুটে এলো পূর্বের দিকে। সাথে সাথে পূর্ব মারল এক দৌড়। পূর্ব দৌড়াতে দৌড়াতে বলল, তোর কি হইছে? এমন অগ্নিমূর্তি হয়ে আছিস কেন? কেন মানে? শয়তান, তুই আমার সাথে বিয়ে করেছিস কেন? পূর্ব এক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পেছনে তাকিয়ে মহিমাকে দেখে আবার দৌড়াতে শুরু করলো। বলল, তুইও তো রাজি হইছিস। বাবা অসুস্থ হয়ে গেছিল, তাই আমি বলেছি তুই রাজি হলে আমি বিয়েতে রাজি। আমি ভাবছি তুই কখন হ্যাঁ বলবি না। আর শুনি তুই বিয়েতে এক পায়ে দাঁড়িয়ে আছিস। আরে আমার কথা শোন তো। তুই দাঁড়া, না হয় তুই কথা বলার অবস্থায় থাকবি না। পাগল নাকি আমি? মহিমা হাঁপিয়ে দাঁড়িয়ে গেল। বুঝতে পারলো পূর্ব দাঁড়াবে না। সে হঠাৎ করে বসে নিজের পা ধরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। আমার পা, আমার পা। পূর্ব মুখ ফিরিয়ে তাকালো মহিমার দিকে। পূর্ব দৌড়ে গেল তার কাছে, হাঁটু গেড়ে মহিমার সামনে বসে চিন্তিত সুরে বলল, তুই দেখে হাঁটতে পারিস না? ব্যথা পেলি তো? দেখি, দেখতে দে। মহিমা উঠে মারতে শুরু করলো পূর্বকে। পূর্ব বলল, তুই চিটিং করে আমাকে এখানে এনেছিস। তুই চিটিং করে বিয়ে করেছিস সেটার কি? আমার কথা আগে শোন। তোর কোনো কথা আমি শুনছি না। পূর্ব আবার দৌড় দিল। বিছানায় উঠে পড়ল। মহিমা তার পেছনে উঠে পূর্বকে কলার ধরে নিল। তাকে ফিরিয়ে সামনে এগোতেই হঠাৎ পিছলে পড়ে গেল পূর্বসহ। পড়ল পূর্বের বুকের উপর। চোখ তুলে তাকাতেই পূর্বের চোখে চোখ পড়ল। মহিমা হঠাৎ করে কেঁপে উঠল, জড়সড় হয়ে গেল, লজ্জায় রেঙে উঠল। চোখ দুটো নামিয়ে নিল। পূর্ব মৃদু কণ্ঠে বলল, আমাকে বৈশাখী বলেছিল তুই রাজি, তাই আমি রাজি হয়েছি। আবার কিছুক্ষণ থেমে মহিমার কপালে আসা কিছু চুল আলতো আঙুল দিয়ে সরিয়ে দিল। মাতোয়ারা কণ্ঠে বলল, তোকে আজ অনেক সুন্দর লাগছে, পরীদের মতো। কথাটায় আরও লজ্জা বেড়ে গেল মহিমার। হঠাৎ করে বুকটা কেঁপে উঠল। এমন হয় কি? চোখ তুলে পূর্বের দিকে তাকালো। পূর্ব তার দিকেই তাকিয়েছিল অপলক। মহিমার হৃদয়ে কেমন যেন শুরু করলো এ কেমন অনুভূতি। হঠাৎ পূর্বের ফোন বেজে উঠল। পূর্ব মহিমাকে ছাড়লো তখন। মহিমা উঠে দাঁড়িয়ে বিছানা থেকে নামলো, সাথে নামলো পূর্ব। ও পরিস্থিতিটা হঠাৎ বিদঘুটে হতে শুরু করলো। পূর্ব পকেট থেকে ফোন বের করে ফোনের দিকে তাকিয়ে রইল। মহিমা পূর্বকে চিন্তিত দেখে জিজ্ঞেস করল, কে ফোন করলো? মায়া। কল ধর। জয় ভাইয়ার বিয়ে কি শেষ হয়ে গেছে? তোমরা বাসায় এসে পৌঁছে গেছো? মায়া, আসলে ওই যে। পূর্ব কিছু বলতে পারছিল না, তাই মহিমা ফোন নিয়ে বলল, মায়া আপু, আমি মহিমা বলছি। আপনি প্লিজ আমার কথাটা ভালো মতো শুনুন, রাগ করবেন না। সম্পূর্ণ কথাটা আগে শুনে দেখুন। আসলে হয়েছে কি, জয় হঠাৎ করে বিয়ে থেকে পালিয়ে গেছে, তাই আমাদের পরিবার অন্য রাস্তা না পেয়ে আমারও পূর্বর বিয়ে করিয়ে দিয়েছে। ভুল বুঝবেন না, আমি বা পূর্ব কেউই বিয়ের জন্য রাজি ছিলাম না। চিন্তা করে না আপু, পূর্ব আপনারই থাকবে। একটু সময় যাক, আমরা তারপর তালাক নিয়ে নিব। তালাকের কথা শুনে পূর্ব বিস্ময় নিয়ে তাকালো মহিমার দিকে। তালাকের কথা শুনে পূর্ব বিস্ময় নিয়ে তাকালো মহিমার দিকে। মায়া ফোনের ওপাশ থেকে বলল, আচ্ছা, আমি তাহলে এখন রাখি। আচ্ছা আপু, কিছু মন খারাপ করেন না প্লিজ। ফোন রেখে মহিমা পূর্বের দিকে তাকিয়ে বলল, দেখলি তো, 1 মিনিটের সমস্যা সমাধান করে দিলাম। এটাই মহিমার কামাল। তুই আসলে ডিভোর্স নিবি? দেখ, আমাদের দুজনেই বিয়ে করিয়ে রাজি করানো হয়েছে, আর তুই পছন্দ করিস মায়া আপুকে, তাহলে সমস্যা কি?
কয় মাস পর সব শান্ত হলে আমরা ডিভোর্স নিয়ে নিব। শেষ, তোরও মুক্তি, আমারও মুক্তি। আর চিন্তা করিস না, তোকে কেউ কিছু বলবে না, সব আমি সামলে নেব। আমি এই আজাব খুলে আসি, আমার দম বন্ধ হয়ে আসছে। মহিমা তার ব্যাগ থেকে একজোড়া জামা বের করে বাথরুমে ঢুকে গেল। পূর্ব কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থেকে বারান্দায় গেল। আকাশের দিকে তাকিয়ে ভাবনার জগতে হারিয়ে গেল। 3 বছর আগে তার সাথে মহিমার প্রথম পরিচয়। প্রথমে এক বন্ধুর ছোট বোনের বিয়েতে তার সাথে দেখা হলেও কথা হয় না। পরিচয়টা হয় ফেসবুকে। মহিমার প্রোফাইল দেখে তার চেনা চেনা লাগে। প্রোফাইলে ঢুকে নূপুরের ছবি দেখেই চিনতে পারে ও ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়। মহিমা সহজে কারো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলেও কি যেন বুঝে পূর্বের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। সম্ভবত তাকে আগে তার বান্ধবীর বিয়েতে দেখেছিল এজন্য। তারপর তাদের ভালোই কথা হয়। তাদের 2 মাসে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় দুজনের মাঝেই। মহিমার প্রেমে পড়তে বেশি সময় লাগেনি পূর্বের, কেননা মহিমা এমনিতেই দেখতে অনেক সুন্দরী। এর ওপর তার কথাবার্তা যে কারো মন মোহে নেওয়ার জন্য যথেষ্ট। তার চঞ্চলতা, তার একটু বাচ্চানির স্বভাব, দুষ্টুমি সব ভালো লাগতে শুরু করে। কিন্তু যখনই প্রয়োজন হয় তখন মুরব্বীদের উপদেশ আর ভাষণও দিতে পারে সে। এই 2 মাসের মধ্যে মহিমা পূর্বের সিগারেট ছাড়িয়ে দেয়, সাথে কাজিনদের সাথে বছরে 1-2 বার ড্রিঙ্ক করত, তাও ছাড়িয়ে দেয়। বলতে গেলে সব খারাপ অভ্যাস ছাড়িয়েছে। ভয় লাগলেও পূর্ব একদিন মহিমাকে মেসেজে প্রপোজ করেই দেয়। তাদের কথোপকথন ছিল এমন: আমি ছন্ন ছাড়া হৃদয় হারা, যদি কখনো ফিরে চাও একলা সে ভবনে রেখে দিও আমায়, সে হিয়ার মাঝে একটুখানি জায়গা দিও আমায়, ভালোবাসি মহিমা। তুই আবার নেশা করেছিস? উল্টোপাল্টা কি বলছিস এসব? দেখ, আমি লিখি, তুই বোঝ। তোর এটা ভালোবাসা না, ভালো লাগা। আর এ ভালো লাগাটাও খুব কম সময়ের জন্য। দেখিস কিছুদিনের মধ্যে এই ভালো লাগা শেষ হয়ে যাবে। দয়া করে এই প্রেম ভালোবাসার মাঝে টেনে আমাদের বন্ধুত্ব নষ্ট করিস না। এই নিয়ে বেশ তর্কাতর্কি হলো দুজনেরই। পূর্ব বুঝতে পারছিল মহিমার তার প্রতি কোনো অনুভূতি নেই এবং সে নিজের বন্ধুত্বে প্রভাব ফেলতে চায়নি। মহিমা নিজের ভালোবাসার মানুষ হিসেবে না হোক, বন্ধুত্ব হিসেবে তো পাবে, না হয় সম্ভবত তাকে বন্ধু হিসেবেও হারাবে। এই ভেবেই কথাটা থেকে পেছনে ফিরে যায় আর মহিমাকে 2 দিন পর মেসেজ দিয়ে বলে: তুই সম্ভবত ঠিকই বলেছিলি, আমার মনে যা আছে তা ভালো লাগা, এইসব বাদ দিয়ে আমরা শুধু বন্ধু থাকি, এই ভালো। যাক, অবশেষে তার বুদ্ধি আসলো। পূর্ব এরপরেও কিছুটা দূরত্ব করে নেয় সে মহিমার সাথে। পড়াশোনায় মন দেয়। মহিমা সবসময় বলতো সে প্রেম নেই, একবারে বিয়ে করবে। সে বিয়ে করতে চাইতো মহিমার সাথে। এর জন্য দ্বিগুণ পরিশ্রম করে পড়াশোনা করতে শুরু করলো। কিন্তু শেষ সেমিস্টারে যেয়ে সমস্যা বাঁধল। পূর্ব তার গ্রামের এক বন্ধুর বিয়েতে কুমিল্লা গিয়েছিল। তার মা বলেছিল যেতে না, কারণ জয়ের জন্য মেয়ে দেখতে যাবে। তবুও সে কথা না শুনে চলে গেল। সেখান থেকে 1 সপ্তাহ পর আসলো, কারণ সেদিন জয়ের বাগদান ছিল, না হয় আরও কয়েকদিন থেকে যেত। তার ফোন পানিতে পড়ে যাওয়ায় ফোন রিপেয়ারের জন্য দিয়েছিল, তাই এর মাঝে মহিমার সাথেও কথা হয়নি তার। দুপুরে এসে বিকেলে বেরিয়ে পড়ল তার ভাইয়ের বাগদানের জন্য। অনেক উৎসুক ছিল তার ভাইয়ের বাগদানের জন্য, কিন্তু তার হাসি তখন উড়ে গেল যখন দেখলো ঘরটা মহিমার। নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো যে সম্ভবত নাইমার সাথে ভাইয়ার বিয়ে, কিন্তু নাইমা তো মহিমার ছোট। তাহলে পূর্ব দরজায় দাঁড়িয়ে মাকে জিজ্ঞেস করলো: মা, এটা তো মহিমার বাসা। মেয়ে তো মহিমাই। আরে বলিস না, ও যখন আমাদের বাসায় আসতো না তোর বন্ধু বান্ধবদের সাথে, তখন আমার যে ভালো লাগতো মেয়েটাকে। এত মিষ্টি মেয়ে। আমি তো ভেবেছিলাম তোর বা জয়ের জন্য বউ করে বাসায় আনবই। তারপর জয় একদিন বলল ও মহিমাকে পছন্দ করে। প্রথম যখন বাসায় আসে তখন ওকে দেখেই পছন্দ করে ফেলে। তোকে সারপ্রাইজ দিব বলে বলিনি। তোর বেস্ট ফ্রেন্ডের বিয়ে তোর ভাইয়ের সাথে, আর তুই কুমিল্লা চলে গেলি। এখন তো দিলাম, কেমন লাগলো সারপ্রাইজ? ভালো ছিল, একটু বেশিই ভালো ছিল। তার চোখের সামনে মহিমা ও জয়ের আংটি বদল হলো। সে শুধু তাকিয়েছিল তাদের দিকে। তার ভীষণ রাগও উঠছিল, কিন্তু মহিমার ঠোঁটে হাসি দেখে সব ভুলে গেল। মহিমা খুশি থাকলেই হলো, আর কিছু ম্যাটার করে না। এর উপর তার ভাইয়ের খুশিও এর সাথে জড়িত। তার 2টো প্রিয় মানুষের জন্য তার একটু কষ্ট হলে কিছু আসে যায় না। ভাবনার রাজ্য থেকে বেরিয়ে এলেও পূর্ব বাহিরের রূপালী চাঁদের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বলল: নিয়তির কি খেলা, তোকে হারিয়েও পেয়ে গেলাম আকস্মিকভাবে। তাও তোকে হারানোর ভয়টা হৃদয়ে রয়েই গেল।
তোকে পেলেও মনে হচ্ছে পাইনি, কেননা তোর হৃদয়ে অন্য কারো রাজত্ব। হয়তো সে হৃদয়ের রাজ্যের এক অংশের অধিকারীও আমি হব না, কিন্তু একটা কথা না বললেই নয়, আমার হৃদয়ের রানীকে আজ অপূর্ব লাগছিল, যাকে দেখে দৃষ্টি ফেরানো দেয়। কিসের দায়? মানে ওই যে জয় ভাইয়া তোদের পরিবারের সাথে যা করেছে, তারপরও আঙ্কেল আন্টি কোনো কিছু বলেনি, সে দায় পরিশোধ করা সম্ভব না। এখানে তো ওই জয়ের দোষ, তোদের কেন কিছু বলবে? এছাড়া বাবা মা তো কয়েক বছর ধরেই দেখে আসছে, আর তোকে অনেক আদরও করে, তাই কোনো কিছু বলার প্রশ্নই ওঠে না। এখন এইসব কথা বাদ দিয়ে ঘুমাতে যাই, চল। আমারও ভীষণ ঘুম পেয়েছে, চল যাই। পূর্ব বিছানার দিকে এগোতেই মহিমা তার কলার ধরে ফেলল। কোথায় যাওয়া হচ্ছে? কেন ঘুমোতে? যা সোফায় ঘুমা। সোফায় কেন? তাহলে কোথায় ঘুমাবি? কেন, আমার এত আরামদায়ক বিছানা আছে না। আপনার আরামদায়ক বিছানায় ঘুমাচ্ছি, আপনি যে সোফায় ঘুমান। জি না, আমি আমার বিছানাতেই ঘুমাবো। আরো কয়েকটা মার দিব? বেশি শখ জাগছি বিছানায় ঘুমানোর? জুতার মায়ের একটাও মিস যাবে না। সোফায় ঘুমাচ্ছি। এই তো আক্কেল এসেছে, চুপচাপ যেয়ে ঘুমা। পূর্ব যে সোফায় শুয়ে পড়ল, মহিমা বিছানায় শুয়ে বলল। এই পূর্ব শোন। পূর্ব ভাবল মহিমা তাকে বিছানায় যেয়ে ঘুমানোর জন্য ডাকবে, শেষমেশ মায়াদয়া আসলো এই ডাইনির মনে, তাই সেদিকে তাকালো, অথচ মহিমা বলল। লাইটটা একটু অফ করে দে। নিজে উঠে কর। তোর এই আরামদায়ক বিছানা থেকে উঠতে মন চাচ্ছে না রে। পূর্বের রাগ উঠল প্রচন্ড, তবুও কিছু না বলে উঠে লাইট অফ করে দিল। লাইটটা অফ করে দিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে পূর্বের ঘুম ভাঙল দরজায় ধাক্কার শব্দ সরিয়ে। দরজা খুলে দেখে বৈশাখী দাঁড়ানো। সে বলল, কি ভাইয়া, গত রাতে তো ঢুকতেই চাসনি রুমে, আর এখন বের হওয়ার নাম নেই। কি হলো রাতে? বিয়েটা তো আপনার কৃপাই হলো ম্যাডাম, তোকে থাপড়ানো উচিত। তুই মিথ্যা বলে বিয়ে করিয়েছিস। তুই আমাকে বললি মহিমা রাজি, আর মহিমাকে বললি আমি রাজি। তো কি করব, যে জয় ভাইয়ের জন্য তুমি তোমার ভালোবাসা ত্যাগ করেছো সেই পালিয়ে গেছে, তাই আমি তোমার ভালোবাসা তোমাকে ফিরিয়ে দিয়েছি। ভুল কি করেছি? পূর্ব দু চোখ বড় বড় করে তাকিয়ে রইল বৈশাখীর দিকে। মহিমার দিকে এক পলক তাকিয়ে দেখে মহিমা এখনো ঘুমোচ্ছে। বৈশাখীর হাত ধরে তাকে বারান্দায় নিয়ে গেল, জিজ্ঞেস করলো, কি বলছিস এসব? বলছি যে তুমি মহিমা ভাবিকে ভালোবাসো তা আমি জানি। তোমার মনে আছে জয় ভাইয়া ও মহিমা ভাবি এঙ্গেজমেন্টের দিন বাসায় আসার পর রাতে তুমি কারোর সাথে বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলে ফোনে? সেখানে বলেছিলে, আমি জানি আমি নিজেকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমি কষ্ট পাচ্ছি বলে আমি মহিমা ও জয় ভাইয়ের খুশিতে ব্যাঘাত দিব তা হতে পারে না। ঠিক আছে, আমি মহিমাকে ভালোবাসি, তাই বলে ওর খুশি বিসর্জন দিতে পারবো না। ভালোবাসা অর্থ ত্যাগ করা, ত্যাগ নেওয়া নয়। যাকে ভালোবাসো তার জন্য নিজের খুশির বিসর্জন দিতে দ্বিধাবোধ কাজ করা উচিত নয়। আমি রুমে ছিলাম ভাইয়া, আমি তোমার কথাগুলো শুনছিলাম, কিন্তু কখনো কাউকে বলিনি, কারণ তুমি সেখানে সমস্যা না হয় এই জন্য নিজের খুশি ত্যাগ করেছো। সেখানে আমি তোমার ত্যাগ বিফলে যেতে দিতে পারতাম না, কিন্তু সেদিন সুযোগ থাকার সত্ত্বেও যদি তোমাদের এক না করতাম তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। পূর্ব কিছু বলতে চাচ্ছিল, কিন্তু কথা খুঁজে পাচ্ছিল না। তখনই রুম থেকে মহিমার গন্ধ ভেসে উঠল। পূর্ব, তুই কি বারান্দায়? বৈশাখী তখনই দৌড়ে চলে গেল মহিমার কাছে। যেই মহিমাকে জড়িয়ে ধরল, পূর্ব রুমে এসে তাদের দেখে বলল, মাঝে মধ্যে আমার মনে হয় এই মেয়ে আমার না, তোরই বোন। কেন হিংসা হয় যে তোর পরিবার আমাকে বেশি ভালোবাসে? পূর্ব আলমারি খুলে কাপড় বের করতে নিল গোসল করবে বলে। সে উত্তর দিতে যাচ্ছিল, তখনই তার চোখ পড়ল এক কার্ডে। কার্ডটি মায়া তাকে দিয়েছিল, যেখানে তার ভালোবাসার কথা লেখা ছিল। হয়তো পূর্ব তার ভালোবাসাকে নিজের করে পেয়েছে, কিন্তু সে মায়াকে কি উত্তর দেবে? কি চুপ কেন? উত্তর নেই নাকি? পূর্ব কোনো উত্তর দিল না। কার্ডটি একটি ড্রয়ারে ঢুকিয়ে লক করে দিল, আর একটি পাঞ্জাবি নিয়ে রুমের বাহিরে চলে গেল। মহিমা অবাক হয়ে বলল, এইটা আবার কি হলো? ভাই গোসল করতে অন্য ওয়াশরুমে গেছে, তুমিও যেয়ে গোসল করে নাও। নাস্তা রুমে পাঠাচ্ছি, বাইরে অনেক মেহমান। ঠিক আছে। মহিমা গোসল করে বের হয়ে দেখে পূর্বের মা নাস্তার ট্রে নিয়ে বিছানায় বসে আছে। মহিমা মৃদু হেসে মায়ের কাছে যেয়ে বলল, শুভ সকাল মা। শুভ সকাল। তোর সাথে কথা ছিল মামনি, গতকাল যেভাবে জয় পালিয়ে গেল তা নিয়ে। কি কথা মা? মা এসব বাদ দিন, এইসব নিয়ে মন খারাপ করেন না। আমি কখনো ভাবি না আমার ছেলে এমন করবে। মা কেঁদে দিলেন। এ পর্যায়ে মহিমা মাকে জড়িয়ে ধরে বলল, মা বলছি তো, কান্না করবেন না।
এখন ওনার জন্য ওনার ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ। এতে আমরা কি করতে পারি? ভালোই হয়েছে চলে গেছে, তোর বিয়ে পূর্বের সাথে হয়ে ভালোই হলো। মহিমা মাকে ছেড়ে অবাক হয়ে তাকালো তার দিকে। মা বললেন, আমি এমনি এমনি বলছি না মামনি, পূর্ব কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিল, অনুমতি চাইছিল যেন কানাডার চাকরির জন্য মানা করে দিতে পারে। আর আপনি অনুমতি দিয়ে দিলেন মা? ও বলছিল তোর কখনো বিদেশে যাওয়ার ইচ্ছে ছিল না, আর যেহেতু জয় নেই সেহেতু আমাদের সাথে সাথে তোর পরিবারও তার দায়িত্ব। আমি শুরু থেকে ভেবেছিলাম এমন কাজ কখনো করলে জয় করতে পারবে, পূর্ব না। এখন দেখে উল্টো, আমার এক ছেলে নিজের স্বার্থের জন্য দুই পরিবারের সম্মান বিসর্জন দিয়ে চলে গেল, আর আরেক ছেলে সেই সম্মানের জন্য নিজের খুশিও বিসর্জন দিল। বলেই দীর্ঘশ্বাস ফেল মা। মহিমার দিকে তাকিয়ে বলল, আমি জানি তোমার অনেক রাগ যে হঠাৎ করে তোমাদের এই বন্ধনে আবদ্ধ হতে হলো। হয়তো তোমার জন্য কঠিনও, কারণ তুমি জয়কে পছন্দ করতে। কিন্তু মামনি, তোমার বিয়ে না হলেও যদি জয় ফিরে এসে বিয়ে করতে চাইতো, আমি কখনো তোমার বিয়ে ওর সাথে দিতাম না, কারণ ও তোমার জন্য সত্যিকারের জীবনসাথী কখনো হতো না। যে মানুষ বিয়ের দিন অপমান হওয়ার জন্য তোমাকে আর তোমার পরিবারকে ছেড়ে যেতে পারে, সে কখনো তোমার জন্য পারফেক্ট হতেই পারে না। হয়তো তোমার মনে ভয় আছে, হঠাৎ করে তোমাদের বিয়ে হয়ে গেল, কিন্তু একে অপরের প্রতি কোনো অনুভূতি নেই। মামনি জানো, আমার আর তোমার বাবার বিয়েটাও হঠাৎ করে হয়েছিল। ওর পরিবার আমাকে দেখতে আসে আর পছন্দ হওয়ায় সেই দিনই কাবিন করে ফেলে। আজ দেখো আমাদের সম্পর্ক কত সুন্দর। কবুল একটা শব্দ হতে পারে, কিন্তু এর গভীরতা অনেক। বিয়ের মতো পবিত্র বন্ধনে এক অদ্ভুত জাদু আছে। এই বন্ধনে জড়ানোর পর একে অপরের প্রতি গভীর মায়ার সৃষ্টি হয়ে যায় অদ্ভুতভাবেই। আর এখানে তো তুমি পূর্বকে কত ভালোভাবে চেনো, বেস্ট ফ্রেন্ড তোমার। আমি নিশ্চিত তোমার সম্পর্ক আরো সুন্দর হবে, বিশ্বাস রাখো মামনি। মহিমা মৃদু হেসে মাথা নাড়ল। মা দাঁড়িয়ে বললেন, আচ্ছা, এখন খেয়ে একটা শাড়ি পরে নাও, বাহিরে বড়রা আছে তো। বিয়ের প্রথম দিন বউদের শাড়ি পরা উচিত। আর জলদি খেয়ে নিও, তোমার পছন্দের স্যান্ডউইচ আর সুপি নুডলস রান্না করে এনেছি, তাও চুপি চুপি। তোমার খালা শাশুড়ি দেখলে আমার মাথা খেয়ে ফেলতো। এই বলে যে বউদের এত খাতির করতে হয় না, আদর করলে এটা হয় ওটা হয়, আর ওইসব ফালতু কথা ওনাদের সামনেই তাই টুকটাক নাটক করতে হয়। মনে আছে মা, 1 মাস আগে যখন তারা দেখতে এসেছিল, আপনি আমাকে হঠাৎ সেদিন বকা দেওয়ার আমি তো পুরোই পরে বৈশাখী কাহিনী বলে। আপনার বিশেষ অভিনয়ে আমিও ধোকা খেয়ে গেছি। শাবনূর পূর্ণিমা সব ফেল। এখন খেয়ে নাও। মা হেসে চলে যেতে নিলেই দেখে দরজায় পূর্ব দাঁড়ানো। মা জিজ্ঞেস করলো, তুই কিছু খেয়েছিস? তুমি যে খাবার দাও আমি আসছি মা। মা যাওয়ার পর পূর্ব ভেতরে ঢুকে ল্যাপটপ নিয়ে বিছানায় এসে বসলো। ল্যাপটপে কি যেন করছিল। তখন মহিমা কুরকুর করে এসে পূর্বের পাশে এসে বসে তার স্যান্ডউইচ খেতে খেতে জিজ্ঞেস করলো, কি করছিস? ইমেইল। কাকে? কানাডা, যেখানে চাকরির জন্য যাওয়ার কথা ছিল সেখানে। কোনো প্রয়োজন নেই। তুই বিদেশে যেয়ে চাকরি কর, আমার কথা ভাবার প্রয়োজন নেই। আর কয়েক মাস পর আমরা ডিভোর্স নিয়ে নিব। তারপর তুই কানাডা চলে যাবি, আর আমি তো আছি, সবার খেয়াল রাখবো। আর আমার দায়িত্ব তোর নেওয়ার প্রয়োজন কি? মহিমা অনেকটা অবাক হলো। পূর্ব এমন রাগান্বিত স্বরে ভীষণ কম কথা বলে। সে বলল, তোর কি হয়েছে? এমন ভাবে কথা বলছিস কেন? তুই তো তালাকের জন্য উঠে পড়ে লেগেছিস। আমাদের তালাক হলে তো আমার দায়িত্বগুলো নিজের কাঁধে নেওয়ার প্রয়োজন নেই তোর। তো ডিভোর্স হলে কি আমরা বন্ধু থাকবো না? আর এছাড়া আমি তো আমাদের দুজনের ভালোর জন্যই বলছি। আমাদের বিয়েটা হয়েছে দুজনের অনিচ্ছায়। একজনকে ভালোবেসে অন্য কারোর সাথে জোর জবরদস্তি সংসার করাটা আমার কাছে উচিত মনে হয় না। পূর্ব আরো বিস্মিত দৃষ্টিতে তাকালো মহিমার দিকে। জয় ভাইয়া এভাবে মহিমাকে ছেড়ে গেছে, তাও সে এমন কথা বলছে। অপেক্ষা করবে ও জয় ভাইয়ার জন্য, এত ভালোবাসে। মহিমা একটি স্যান্ডউইচ পূর্বের দিকে এগিয়ে দিয়ে বলল, এইসব বাদ দে, মা কত মজার স্যান্ডউইচ বানিয়েছে, দেখে যা। পূর্ব হঠাৎ মহিমার সে হাত ধরে ফেলল। হাত শক্ত করে ধরে কাছে টেনে নিল। তার দিকে তাকিয়ে রইল রাগান্বিত ও বিস্ময়কর দৃষ্টিতে। মহিমাও অবাক পূর্বের এমন ব্যবহারে। প্রথমে বিস্মিত থাকলেও এরপর হঠাৎ তার কেমন যেন লাগতে শুরু করলো। আবারও বুকের ভেতর কেমন যেন করতে শুরু করলো। সে এক ঢোক গিলল। পূর্ব মৃদু কণ্ঠে বলল, তুই বদলে গেছিস মহিমা। আমি আগের মহিমাকে আর খুঁজে পাই না, যার কাছে তারও তার পরিবারের সম্মান সবচেয়ে বেশি ছিল।
পূর্ব তার হাত ছেড়ে ল্যাপটপটা বন্ধ করে সেখান থেকে চলে গেল। মহিমা পূর্বের কথার কিছুই বুঝল না, সব কথা তার মাথার উপর দিয়ে গেল। সে তো তার জন্যই তালাকের কথা বলছিল। মহিমা চায় না তার জন্য পূর্ব ও মায়া তাদের ভালোবাসা ত্যাগ করুক, তাই নিজ থেকেই সরে যেতে চায়। কিন্তু পূর্ব এমন ব্যবহার করলো কেন? বৌভাতের অনুষ্ঠান হচ্ছে, পূর্ব তার বন্ধুদের সাথে কথা বলছিল। একজন বলছিল, মামা, আমার মারে 4 মাস ধরে পটাইতাছি বিয়ের জন্য, সে আমার বিয়ে করে না, আর তোর একদিনেই সব কমপ্লিট, কি ভাগ্য। এমনি চলবে না ভাই, এই যে এক অনুষ্ঠানে আমরা রাজি হইতাছি না, আমাদের আলাদা পাঠিয়ে দিতে হইব কিন্তু। তোদের আন্টি ডাকছিল কেন জানি, যে দেখা করে আয়। আরে আমরা তো আসার পর আঙ্কেল আন্টির সাথে দেখাই করলাম না, দাঁড়া দেখা করে আসতেছি। দুজন যাওয়ার পর পূর্ব ও রাতুল একা। রাতুল বলল, তুই কি জানতি জয় ভাইয়া পালিয়ে যাবে? আমি জানবো কিভাবে? না, আমি ভেবেছি তুই যেহেতু মহিমাকে পছন্দ করিস, তাই তুই ভাইয়ার পালিয়ে যেতে সাহায্য। তুই শুরু থেকে সব জানিস, তাও এমন কিভাবে বলতে পারিস? হ্যাঁ, এটা সত্যি, আমি মহিমাকে ভালোবাসি, কিন্তু কখনো ওকে পাওয়ার জন্য জোর দেইনি, উল্টো ওকে মুক্ত করে রেখেছি। আর যেখানে ওর সম্মানের কথা আসে, ওর সম্মান নষ্ট হবে এমন কিছু আমি করব না, কারণ ওর ভালোবাসার থেকে ওর সম্মান আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সিরিয়াস হচ্ছিস না কেন দোস্ত? এমনিতেই মাথায় আসছিল তাই জিজ্ঞেস করলাম। সমস্যা নেই। আমার তো সমস্যা আছে। একটি মেয়ের কথা শুনে রাতুল ও পূর্ব দুজনেই তাকালো। মায়া তাদের সামনে দাঁড়িয়ে আছে। মায়া রাতুলের দিকে তাকিয়ে বলল, আমার পূর্বের সাথে একটু জরুরি কথা আছে, একটু ব্যক্তিগত। রাতুল যাওয়ার পর পূর্ব বলল, মায়া, আসলে সব এত জলদি হয়ে গেল যে। মায়া তার হাত দুটো আড়াআড়ি ভাঁজ করে বলল, আমি সব কথা শুনেছি পূর্ব, তুমি যে মাহিমাকে ভালোবাসো তাও। মহিমাকে বৈশাখী স্টেজে ওঠালো। তাকে মাত্র পার্লার থেকে আনা হয়েছে। মহিমার পরিবারের সবাই স্টেজে উঠে তার সাথে দেখা করল, সাথে পূর্ব ও মহিমার বন্ধু বান্ধবরাও। কিন্তু পূর্বের দেখা পেল না সে। আশেপাশে চোখ বোলাতে শুরু করলো। তার চোখ আটকে গেল এক স্থানে, যেখানে মায়া ও পূর্ব কথা বলছে। হঠাৎ তার হাসি মাখা মুখখানা মলিন হয়ে গেল। মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। কিন্তু কেন? সে তো জানে সেই মায়া ও পূর্বের মাঝে এসেছে, তারা একে অপরকে ভালোবাসে। তাহলে তার এখন মন কেন খারাপ হচ্ছে? এমন কেন মনে হচ্ছে যে তার হৃৎপিণ্ডটা কেউ চাপ দিয়ে ধরে রেখেছে? এত ব্যথা লাগছে কেন? অন্যদিকে পূর্ব মাথা নিচু করে বলল, সরি মায়া, আসলে এই জন্যই আমি তোমার সাথে সম্পর্কে যেতে চাইনি। আমি মহিমাকে অনেক বছর আগের থেকেই ভালোবাসি, কিন্তু মহিমার মনে আমার প্রতি কোনো অনুভূতি না থাকায় আমি এত ভালো বন্ধু হারানোর ভয়ে পিছিয়ে যাই। তুই ভাইয়ার বাগদানের দিন যখন আমাকে কার্ড পাঠাস, যেখানে তুমি যে আমাকে ভালোবাসো তা বলো, সেদিন আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু একে তো তোমাকে কষ্ট দিতে চাইনি, এর উপর সবার খুশি নষ্ট করতে চাইনি। আর খালামণি যদি জানতে পারে তাহলে দুই পরিবারের মাঝে সমস্যা সৃষ্টি হবে, তাই চুপ ছিলাম। সরি মায়া। মায়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল পূর্বের দিকে। গম্ভীর গলায় বলল, সরি। সরি দিয়ে কি হবে? আর তুমি সরি বলছো কেন? থ্যাংক ইউ তো আমার বলা উচিত। থ্যাংক ইউ কেন? থ্যাংক ইউ কারণ এখন আমি জয়কে পেতে পারবো। পূর্ব ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মায়ার দিকে। কিছুক্ষণ পর বলল, তাহলে আমাকে প্রপোজ করলে কেন? আমি কখনো তোমাকে প্রপোজ করিনি। কিন্তু সে কার্ড? কার্ডে তো নাম লেখা ছিল না, কার্ডটা ছিল জয়ের জন্য, তোমার জন্য না। কি? বিস্ময়ে উঁচু স্বরে বলে ফেলল পূর্ব। মায়া পূর্বের হাত ধরে বলল, আসতে বলো, কেউ শুনলেই সমস্যা। মায়া পূর্বের হাত ধরে বাহিরে নিয়ে গেল। সেন্টারের বাহিরে নিয়ে যেয়ে বলল, আমরা এখন কথা বলতে পারি। আচ্ছা ঠিক করে বলো তো কি হয়েছে? তোমার কার্ড আমি পেলাম, কিন্তু কার্ড ভাইয়ার জন্য মানে কিভাবে কি? জয়কে 17 বছর বয়স থেকেই পছন্দ করতাম আমি, কিন্তু আমার খালাতো ভাই এই ভেবে কখনো কিছু বলিনি। তারপর শুনি জয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছে, আর 3-4 দিন পরেই শুনতে পাই দুই পক্ষই রাজি, এখন বিয়ে হবে। আমি তো সোজা আকাশ থেকে পড়ি। দেখতে গিয়েই কেউ বিয়ে ঠিক করে দেয় নাকি? সময় কম ছিল আমার কাছে। আমি এঙ্গেজমেন্টের আগের দিন রাতে ভাইয়াকে কল দিই, কিন্তু তার ফোন বিজি আসছিল। তারপর মেসেজ দিই যে কথা আছে, সে সকালে কল ব্যাক করে। তখন মা সামনে থাকায় কিছুই বলতে পারিনি, কিন্তু আমি খুব করে চাইতাম যেন আমার ভালোবাসা মেনে না নিলেও জানুক যে আমি তাকে ভালোবাসি। তাই আমি বাগদানের দিনে কার্ড পাঠাই মাহিনকে দিয়ে, ইশারা দিয়ে জয়কে দেখিয়ে দিই
কিন্তু ও ভাবে যে তোমার জন্য, তাই তোমাকে দিয়ে আসে। আর তুমি বোঝো যে আমি তোমাকে পছন্দ করি। প্রথমত মাহিন তো বাচ্চা মানুষ, ওকে দিয়ে কেন পাঠালে? আর দ্বিতীয়ত পরে জানাওনি কেন যে ওই কার্ড আমার জন্য ছিল না? আমার কত গিলটি ফিল হচ্ছিল জানো? আমি তোমাকে এইসব আগে বলিনি, কারণ জয় ও মাহিমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল। আর খালামণি সেদিনই বলেছিল যে মাহিমাকে জয় পছন্দ করে, বিয়ের কথা বলেছে। আর তোমাকে যদি বলতাম যে ওই কার্ড তোমার জন্য ছিল না, তখন তুমি ঠিকই জিজ্ঞেস করতে কার জন্য ছিল, তাই আর বলিনি। ও, এজন্য তুমি বিয়েতে আসোনি? তো কি, আমি যাকে ভালোবাসি তার বিয়েতে আসবো? বিয়ের দিন মাকে অসুস্থ বলে বাসা থেকে যাই। সারাটা দিন কান্না করার পর রাতে তোমাকে কল দিয়ে শুনতে পাই বিয়েই হয়নি। আমি তো খুশিতে জোরে গান ছেড়ে নাচতে শুরু করে দিয়েছিলাম। কিন্তু লাভ কি মহিমা ও জয় ভাইয়া একে অপরকে কিন্তু লাভ কি মহিমা ও জয় ভাইয়া একে অপরকে ভালোবাসে। মহিমা তো তোমাকেও আমাদের ডিভোর্সের কথা বলেছে, আরও সারাটাক্ষণ এমনভাবে বলে যেন ডিভোর্স বা তালাক কোনো গান যেটা সারাটাক্ষণ গাইতেই থাকে। আমার এত মেজাজ খারাপ লাগে যা বলার মতো না। ওর তো আমার প্রতি কোনো ফিলিংসই নেই। আমার মনে হয় ও যত জলদি সম্ভব তালাক দিয়ে দিবে। কিন্তু আমার তো অন্য কিছু মনে হলো। আমার মনে হয় মাহিমার মনে একটু হলেও তোমার জন্য ফিলিংস আছে। পূর্ব অবাক হলো কথাটা শুনিয়ে, তারপর বলল, সান্ত্বনা দেওয়ার জন্য বলছো? আরে না, আমরা যখন তোমার সাথে কথা বলছিলাম তখন ওর মুখ দেখলে বুঝতে, জেলাস ফিল করছিল। ও আর জেলাস? আর ও আমার জন্য আরও কিছু? অবশ্যই কিছু আছে ওর মনে, আর ওর মনের ভিতর লুকানো অনুভূতি তুমি ওর সামনে এসে রাখবে। পূর্ব পাশে ফিরে একটু সামনে এগিয়ে বলল, এমন কিছুই না। যখন ও বাগদানের দিনে আমার হাতে তোমার দেওয়া কার্ড দেখেছিল তখন থেকেই ভাবে আমার আর তোমার মাঝে কিছু চলছে, আর এটা নিয়ে মজাও নিত। মায়া পূর্বের পাশে এসে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলল, সেটা বিয়ের আগে। বিয়ের পর আমরা এক বন্ধনে আবদ্ধ হয়ে যাই। ভালোবাসা থাকুক বা না থাকুক, সে মানুষটা আমাদের হয়। আর কেউই নিজ ইচ্ছায় নিজের কিছুকে বা কাউকে অন্যকে দিতে পারে না। তোমার সে মায়াটুকুকে ভালোবাসায় পরিবর্তন করতে হবে। পূর্ব চিন্তা করতে শুরু করলো। মায়া আবারও বলল, তোমার মনে আছে মাহিমা সবসময় বলতো যে ও বিয়ের আগে নিজের মন কাউকে দিবে না? তো এখন তো তোমরা বিবাহিত, ও নিজের মন তোমার নামে না লিখে যাবে কোথায়? এছাড়া বিয়ে কোনো পুতুল খেলা নয় যে এই চাইলে বিয়ে করলে আর এই তালাক। ও না হয় বোঝে না, তুমিও কি বোঝো না? আর ও যদি জয়কে আসলেই ভালোবাসে, তাহলে তুমি এবার ওকে তোমার ভালোবাসাকে ভালোবাসতে বাধ্য করো। তুমি বিয়ের আগে ওকে পাওয়ার দ্বিতীয়বার চেষ্টা না করেই ওকে হারিয়েছ। সেটা হয়তো ওর খুশির জন্য তোমার ত্যাগ ছিল, কিন্তু যদি তুমি আজ ওকে পেয়েও চেষ্টা না করে হারিয়ে ফেলো, তাহলে সেটা তোমার ভালোবাসার অপমান হবে। নিয়তি তোমাকে অনেকবার সুযোগ দিয়েছে, জেনে শুনে নিজের ভালোবাসা এভাবে হারাতে দিও না। পূর্বকে চিন্তিত দেখালো। হঠাৎ রাতুল এসে তাদের দেখে বলল, তোরা এখানে, তোদের স্টেজে ডাকছে। পূর্ব যে মহিমার পাশে বসলো। মহিমা তাকে দেখেও কোনো কথা বলল না, মুখ ফুলিয়ে বসে রইল। পূর্ব বলল, তোর কি হলো হঠাৎ করে? আমার কি হবে? আর তোর আসার প্রয়োজনটা কি ছিল? থাকতে নিজের মেহবুবার সাথে। এখানে আমি বসে যে একা বসে আছি তাতে তোর কি? পূর্ব অনেকটা চমকে যায় মহিমার কথায়। তার মনে পড়ে মায়ার কথা। মায়ার কথার সাথে মিলে যাচ্ছে মহিমার ব্যবহার। তার ঈর্ষা স্পষ্ট বুঝতে পারছে সে অবাক হয়ে বলল, তুই কি জেলাস ফিল করছিস? মহিমা হকচকিয়ে গেল, ইতস্তত করে বলল, পাগল তুই? আমি কেন তোর জন্য জেলাস ফিল করব? মহিমা মানা করলেও তার চেহারার ভঙ্গি অন্যদিকে ইশারা করছিল। পূর্ব চাপা হাসি দিল। ফটোগ্রাফার এসে তাদের ছবি তোলার জন্য দাঁড়াতে বলে। যখন তারা ছবি তুলছিল তখন পূর্ব মহিমাকে মৃদু কণ্ঠে বলল, মায়াকে আজ অনেক সুন্দর লাগছে তাই না? কমলা রং ভারী মানায় তাকে। এত সুন্দর লাগছে যে প্রশংসা করার ভাষায় হারিয়ে ফেলেছি। মহিমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় পূর্বের দিকে, বিড়বিড় করে বলল, আমি বসে যে তার পাশে বসে আছি, কিন্তু আমার একবারও প্রশংসা করলো না, আর আরেকজনের প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছে। ফালতু একটা। বিড়বিড় করে কি বলছিস? কিছু না, ভাবছি ওকে তো সুন্দর লাগছে, কিন্তু তোকে বান্দর লাগছে। ওর আশেপাশে যে ও সৌন্দর্য গ্রহণ লাগানোর দরকার নেই। বলছিস কি? আমি তো ভাবছি কাল যে ডেটে যাব ওকে বলবো এই ড্রেস পরেই আসতে। মহিমা অগ্নি দৃষ্টিতে তাকালো পূর্বের দিকে, তাতে দাঁত চেপে বলল, এক্ষুনি যা, আমার পাশে দাঁড়িয়ে থাকার দরকার কি? এইসব মানুষের জন্যই তো, না হলে তো আগেই চলে যেতাম।
মহিমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে। হঠাৎ পূর্বের পায়ের পাতায় জোরে এক লাথি মারল। পূর্বর সাথে সাথে তার পা উঠিয়ে লাফাতে শুরু করলো। আশেপাশে তাকিয়ে দম ধরে জিজ্ঞেস করলো, কি করেছিস এটা? পিঁপড়া ছিল, কামড় দিলে ব্যথা পেতে, তাই মেরে দিছি। বলে যেয়ে মুখে ফুলিয়ে আবার সোফাতে বসে পড়ল। ফটোগ্রাফার জিজ্ঞেস করলো, ভাই আর ছবি তুলবেন না? আপনি খেয়ে আসেন, একটু ব্রেক নিয়ে আবার ছবি তোলা শুরু করেন। ফটোগ্রাফার যাওয়ার পর পূর্ব এসে মহিমার পাশে বসলো। পূর্ব কথা বলতে চাইলেও মহিমা তার সাথে কোনো কথা বলেনি। বিয়ে শেষে নিজের রুমে এসে পূর্ব মায়াকে কল করলো। মায়া ফোন ধরে বলল, কি খবর? তোমার কথা একদম ঠিক ছিল। মেহমানের জন্য অনুষ্ঠানের কথা বলতে পারিনি, কিন্তু আসলেই মহিমাকে রাগান্বিত দেখাচ্ছিল। কিন্তু তুমি আমার সাহায্য করছো কেন? স্বাভাবিক, আমি জয়কে চাই। মহিমা যদি আসলে তোমাকে চাইতে শুরু করে তাহলে আমার রাস্তা ক্লিয়ার। ঠিক আছে, যদি মহিমা আসলে আমাকে ভালোবেসেই ফেলে তাহলে ভাইয়া বাংলাদেশে আসলে আমিও আমার সম্পূর্ণ চেষ্টা করব যেন ভাইয়া তোমার হয়। আর যদি মহিমার মনে আমার প্রতি কোনো অনুভূতি না থাকে তাহলে কিছু করার নেই, আমরা তাদের মাঝে আসবো না, ঠিক আছে? উফ, নেগেটিভ কথা ভাবতে নেই। আমি তোমাদের মেলানোর পরিকল্পনা করে রেখেছি, তা শোনো। মায়ার সাথে পূর্ব কথা বলছিল। তখনই রুমে মহিমা এসে হাজির। পূর্ব মায়াকে মৃদু কণ্ঠে বলল, ঠিক আছে, বুঝতে পেরেছি, এমনই করব। এখন রাখি, মহিমা এসে পড়েছে। পূর্বকে ফোন রাখতে দেখে সে জিজ্ঞেস করলো, কার সাথে কথা হচ্ছিল? আর আমায় দেখে ফোন রাখলি কেন? মায়ার সাথে কথা হচ্ছিল, আর তোকে দেখে না, এমনিতেই ফোন রেখেছি। তোকে দেখে ফোন রাখার দরকার কি? মহিমা আয়নার সামনে যেয়ে নিজের গয়না খুলতে শুরু করলো। পূর্ব যেয়ে বসলো বিছানায়। সে বলল, মায়া কত শালীন, তাই না? আমরা সেম এজের, তাও আগে আপনি করে ডাকতো, এখন তাও কথা বলার পর তুমি করে ডাক দেয়। না হয় কতজন তাদের বড়দেরও তুই বলে ডাকে। মহিমা তার চুড়ি খুলছিল। পূর্বের কথা শুনে সে চুড়িগুলো হাতে ছিল, তার শব্দ করে রাখলো ড্রেসিং টেবিলে। পেছনে ফিরে ভ্রুকুসকে তাকালো পূর্বের দিকে, তারপর বলল, তুই আমাকে বলছিস? তুই আমার 3 বছরের বড়, তাও তোকে তুই বলে ডাক দেই এই জন্য? আরে না, তোকে বলবো কেন? তোর আর ওর মধ্যে পার্থক্য আছে না? তুই আমার ফ্রেন্ড, ও তুই আমার ফ্রেন্ডও। কি যেন বলিস তুই? হ্যাঁ, মেহবুবা। মহিমা কিছু বলল না। কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে চলে গেল। মহিমা যাওয়ার পরপরই পূর্ব মেসেজ দিল মায়াকে। ও রেগে মেগে শেষ, কাজ হবে তো? মায়ের উত্তর এলো কিছুক্ষণ পর, হবে হবে, তোমার ইচ্ছে পূরণ হবে। ও তোমাকে তুমি বলে ডাকবেই, সময় দাও একটু। পূর্ব মেসেজের রিপ্লাই দিতে নেবে তখন বৈশাখী এসে রুমে ঢুকলো। ঢুকেই তাই ভাইয়ের ওপর রাগ ঝাড়ল। ভাবির মন খারাপ কেন? তুমি কি বলেছো ভাবিকে? অনুষ্ঠানের সময়ও তুমি মায়া আপুর সাথে ছিলে বলে ভাবির মন খারাপ ছিল, আবার এখনও। ভাইয়া সত্যি বলো তো, তোমার আর মায়া আপুর মাঝে কিছু চলছে? আমি কি তোমার আর মহিমা ভাবির বিয়ে করিয়ে ভুল করলাম? পূর্ব বৈশাখীর হাত ধরে তাকে বসালো। জিজ্ঞেস করলো, তোর ভাবির মন আসলে খারাপ? এই মনে হয় কেঁদে দিবে। তুই শান্ত মাথায় আমার পুরো কথা শোন। পূর্ব বৈশাখীকে সব ঘটনা শোনালো। মহিমার সাথে প্রথম দেখা থেকে আজ মায়ার কথাগুলো সবটা শুনে বৈশাখী অনেকটা খুশি হয়ে বলল, মানে মায়া আপু জয় ভাইয়াকে ভালোবাসে, ও মায়া আপু তোমাদের সাহায্য করছে এক হতে। ওয়াও, আমিও তোমাদের সাথে আছি। আর মায়া আপু এত ভালো, আপু যদি জয় ভাইয়ার বউ হয়ে আসে তাহলে তো কথাই নেই। আচ্ছা ভাইয়া, কালকে আসলেই তোমাদের ডেটে যাবার কথা? ভাবিকে যে বললে। পাগল নাকি? সেটা তো এমনিতেই। ভাইয়া আসলে যাও। পূর্ব অবাক হলো বৈশাখীর কথা শুনে, বলল, কি আবল তাবল বকছিস? ভাইয়া আমি সিরিয়াস, তোমরা কাল ডেটে থাকবে, কিন্তু মা তোমাকে একা যেতে দিবে না। কারণ আমি মাকে বলবো যে ভাবির সাথে তোমার আগে তোমার কাপল হিসাবে ঘোরাঘুরি হয়নি, তাই তোমার ভাবিকে নিয়ে যেতে হবে। আর সেখানে তোমাকে আর মায়াপুকে দেখে ভাবি বুঝবে যে নিজের মানুষ অন্য কাউকে দিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব না, তাই আর ডিভোর্সের কথা বলবে না। পূর্ব ড্যাব ড্যাব করে তাকিয়েছিল বৈশাখীর দিকে, বলল, তোর এই ছোট মাথায় এত বুদ্ধি আসলো কবে থেকে? ভাই আমার মজা উড়ালে কিন্তু কালকে সাহায্য করব না। আচ্ছা সরি মা, এখন তুই রাগ করিস না আবার। কাল তোর জন্য চকলেট নিয়ে আসবো। পরের দিন সকালেই মা বৈশাখীর কথায় পূর্বকে বলে যেন মহিমাকে নিয়ে বাইরে ঘুরতে যায়, কিন্তু মহিমা পূর্বের ওপর রাগ করে যেতে চায়নি। তবে বৈশাখী যেয়ে তাকে মানিয়ে পূর্বের সাথে যেতে রাজি করায় ও তাকে তৈরিও করে দেয়।
মহিমা বের হয়ে দেখে পূর্ব তার বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। পূর্ব মুগ্ধ নয়নে দেখছিল মহিমাকে। গাঢ় নীল রঙের শাড়িতে তাকে অপূর্ব লাগছিল, যেন আকাশ থেকে কোনো পরী জমিনে নেমে এসেছে। মহিমার সামনে এসে দাঁড়ালো পূর্বের সামনে। তার চোখে মুখে একটু লজ্জা লজ্জা ভাব। পূর্ব বলল, লজ্জা পাচ্ছিস কেন? এমন তো না যে তুই আমার সাথে আগে বাইকে উঠিসনি। মহিমার তবুও লজ্জা লাগছিল। আগের ও এখনের কথাটা তো ভিন্ন। আগে পূর্ব শুধু তার ভালো বন্ধু ছিল, এখন স্বামী। যদিও তাদের সম্পর্ক অন্য 10টা স্বামী স্ত্রীর মতো নয়, কিন্তু স্বামী তো। পূর্ব আবারও বলল, কি হলো, উঠে বস। এত ভাবছিস কেন? উঠে বসলো মহিমা। কাঁধে হাত রাখলো পূর্বের। পূর্ব হঠাৎ করে জোরে বাইক চালাতে শুরু করলো। মহিমা ভয় পেয়ে বলল, কি করছিস? আস্তে চালা। আমি আস্তেই চালাচ্ছি। তুই আজ পাশ হয়ে বসেছিস বলে এমন লাগছে। ভালো মতো ধরে বস, না হয় পড়ে যাবি। মহিমা অনেকটা অস্বস্তি বোধ করল, কিন্তু পরে পেছন থেকে পূর্বকে জড়িয়ে ধরল। লজ্জাও পেল বটে। মুহূর্তেই তার মুখ লজ্জার রঙে রেঙে গেল। তার লজ্জা মাখা মুখখানি পূর্বের কাঁধে রাখলো লুকানোর জন্য। পূর্ব স্পিড কমালো। আয়নায় মহিমাকে দেখে মৃদু হাসলো। বেলি রোডের সামনে এসে দাঁড় করালো বাইক। একপাশে রেখে একটা রেস্টুরেন্টে ঢুকে দেখে মায়া বসে আছে। মুহূর্তেই মহিমার মুখের হাসি উড়ে গেল। মহিমা বলল, তুমি না বলেছিলে আমি আর তুমি আসছি? পূর্ব ভুরু কুঁচকে তাকালো মহিমার দিকে, বলল, তুমি? আমি তুই থেকে তুমি কবে হয়ে গেলাম? লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে গেল মহিমা। সে মাথা নিচু করে রাখলো। কিছু বলতে পারছিল না। পূর্বই আবার বলল, আমারও মায়ার দেখা করার কথা ছিল। তোকে না গতকাল বলেছিলাম মায়ের জন্য তোকে আনতে হলো। আচ্ছা যাই হোক, এখন চল। মহিমার ইচ্ছে না থাকলেও পূর্বের পিছু পিছু তার যেতে হলো। মায়া উঠে তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করল, কেমন আছো? ভালো আপু, আপনি? আমিও ভালো, বসো। মহিমা বসল, কিন্তু সে খেয়াল করলো পূর্ব বসে মায়ার পাশে। তার অনেকটা ক্ষোভ উঠল পূর্বের প্রতি। বর্তমানে সে তার স্ত্রী, মায়া তো না, কিন্তু কিছু বলল না। সে তো বুঝতেই পারছে না যে কেন তার খারাপ লাগছে, বা কেন পূর্বকে মায়ার সাথে দেখে তার রাগ উঠছে, বা কেন তার কান্না পাচ্ছে। খাবার অর্ডার দেওয়া হলো, কিন্তু মহিমা কিছু খেতেও পারল না। সে বসেছিল মায়া ও পূর্বের সাথে, কিন্তু তার মনে হচ্ছিল সে যেন সেখানে নেই। মায়া ও পূর্ব নিজেদের মধ্যে সব কথা বলছিল, যা মহিমার মোটেও পছন্দ হচ্ছিল না। পূর্ব সবসময় তার সাথেই বেশি কথা বলতো, তাকে সবসময় গুরুত্ব বেশি দিত। আর তো সে এখন শুধু তার বন্ধু নয়, স্ত্রীও বটে। পূর্ব তাকে এমন উপেক্ষা করে অন্য কারোর সাথে কথা বলতে পারে না। মহিমা হঠাৎ দাঁড়িয়ে গেল, একটা কড়া গলায় বলল, আমি আমার এইসব খেতে ভালো লাগে না। আমি যে একটা চকলেট পেস্ট্রি নিয়ে আসছি। ঠিক আছে, টাকা লাগবে তোর? মহিমা ভ্রু কুঁচকে তাকালো পূর্বের দিকে। সে ভেবেছিল পূর্ব তার সাথে যাবে, কিন্তু তার তো কোনো চিন্তাই নেই। মহিমা দাঁতে দাঁত চেপে বলল, প্রয়োজন নেই, আমার কাছে আছে। মহিমা যাওয়ার সময় একবার ফিরে তাকালো, দেখলো পূর্ব ও মায়া তাদের কথায় ব্যস্ত। হঠাৎ করে তার চোখে এক কোণে পানি জমে গেল। সে তার সাথে সাথে মুছে চলে গেল সেখান থেকে। মহিমা যাওয়ার অনেকক্ষণ পরও যখন এলো না, তখন পূর্ব চিন্তিত সুরে বলল, ঠিক আছে, টাকা লাগবে তোর? ও এখনো আসছে না কেন? কেকের দোকান তো সামনেই। উফ মজনু সাহেব, ধৈর্য ধরুন। ধৈর্য না ধরলে আপনার লাইলাকে পাবেন না। পূর্ব তবুও অস্থির হয়ে ফোন করলো মহিমাকে, যা মহিমা কেটে দিল। আরও 5 বার এমনই হলো। পূর্ব কল দেয় ও মহিমা কল কেটে দেয়। পূর্ব বেইলি রোডের সব কেকের শপে যে মহিমার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, কিন্তু মহিমা তাদের কারো শপে পেস্ট্রি নিতে আসেনি। বৈশাখীকে ফোন দিয়ে জানতে পারে সে বাসাতেও যায়নি। হঠাৎ তার ফোনে মহিমার মেসেজ আসে, আমি আমার বাসায় যাচ্ছি। আপনি একটু কষ্ট করে মাকে বলে দিয়েন আমার চিন্তা করার প্রয়োজন নেই। আপনার ডেট এনজয় করুন আপনি। পূর্ব শান্তি পেল মহিমার মেসেজ দেখে, কিন্তু আবার ফোন দেওয়ার পরও মহিমা ফোন ধরল না, বারবার কেটে দিল। মহিমার মা পকোড়া ভাজছিল। ফোনের এত শব্দ শুনে মা বলল, কে এত কল দিচ্ছে? আমার প্রিয় জামাইবাবু। তোর কথা শুনে মনে হচ্ছে রাগ করেছিস ওর উপর। আমি এটা দেখে খুশি যে তুই পূর্বকে তোর স্বামী মেনে নিয়েছিস। ভয় ছিলাম তোদের নিয়ে। হঠাৎ এমন বিয়ে হওয়ায় তোদের মাঝে সমস্যা হয়নি, আর তুই এই সম্পর্ক মেনে নিয়েছিস। মহিমা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তার কিছুক্ষণ পর মেসেজ এলো, মিসেস, আপনি কষ্ট করে বের হতে পারবেন। আমি আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছি। আপনার স্বামী, যাকে আপনি এতক্ষণ চিন্তায় ফেলে শান্তিতে বসে আছেন। মহিমা অনেকটা অবাক হলো পূর্বের মেসেজ দেখে। সে মাকে বলল, মা আমি আসছি। কোথায় যাচ্ছিস? এসে বলছি মা।
মহিমা এক প্রকার দৌড়ে গেল সেখান থেকে। বের হয়ে দেখে পূর্ব আসলেই দাঁড়িয়ে আছে বাহিরে। সে তার সামনে যেয়ে দাঁড়ালো। প্রথমে বেশ খুশি হলো, পরের মুহূর্তেই মনে পড়ল পূর্ব একটু আগে হেসে হেসে মায়ের সাথে কথা বলছিল। মুহূর্তেই তার খুশি রাগে পরিণত হলো। সে পূর্বের সামনে যেয়ে হাত আড়াড়ি ভাঁজ করে জিজ্ঞেস করলো, এখানে কি প্রয়োজন? পূর্ব মহিমার হাত ধরে একটা প্যাকেট তার হাতে দিল আর বলল, আপনি যে পেস্ট্রি নিতে গিয়েছিলেন তা না নিয়ে এসে পড়েছিলেন ম্যাডাম, তাই আমার নিয়ে আসতে হলো। মহিমা অনেকটা খুশি হলো কিন্তু দেখালো না। সে বলল, দিয়েছেন, এবার গেট আউট হন। মহিমা ফিরে তার বাসায় যেতে নিলেই পূর্ব তার হাত ধরে ফেলল। আজ তুই না আসায় যেন আমার ভয়ে নিঃশ্বাস আটকে আসছিল। তাই কেন? মনে হচ্ছিল আমি তোকে হারিয়ে ফেলেছি। পূর্বের ভয়ে নিঃশ্বাস আটকে যাক বা না যাক, কথাটা মহিমার হৃদয় কাঁপানোর জন্য এই কথাটাই যথেষ্ট ছিল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি না মানে তুই বাসায় আসবি? তুই তো নিয়ম না মেনে এসে পড়েছিস, কিন্তু আমার তো নিয়ম মেনে নিজের বউকে নিতে আসতে হবে, তাই না? আমি তো আর জানি না এভাবে আসতে পারবো নাকি না কোনো নিয়ম আছে, তাই একেবারে ফেরাতে তোকে নিয়ে আসবো। মহিমা চোখ তুলে পূর্বের দিকে এক পলক তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল, বলল, আমি এখন যাচ্ছি তাহলে। কথাটা শেষ করে এক মুহূর্ত দাঁড়ালো না আর মহিমা দৌড়িয়ে বাসায় ঢুকে গেল। 3 মাস পর বিকেল 4:12 বাজে মায়াকে কল দেয় পূর্ব। মায়া ফোন ধরে বলল, কি খবর? ভালো না? কেন, কি হয়েছে? আমার আর এই নাটক করতে ভালো লাগছে না। প্রায় 3 মাসের বেশি হয়ে এসেছে। মহিমাকে জেলাস ফিল করাচ্ছি। তুমি বলেছিলে এতে কাজ হবে, কিন্তু মহিমা কিছুই বলছে না, উল্টো মন খারাপ করে বসে থাকে, যেটা দেখে আমার সহ্য হয় না। যে মেয়ের কষ্ট আমি সহ্য করতে পারি না তাকে আমিই কষ্ট দিচ্ছি, এই ভেবে আমারই অনেক কষ্ট হয়। হ্যাঁ, তো তুমি মহিমাকে নিজের মনের কথা বলে দাও। ও যদি মানা করে দেয়? ও মানা করে দিলেও তোমারই স্ত্রী থাকবে। ভয় করে যদি আমার থেকে দূরে যেতে চাই, এখনো ভাইয়াকে ভালোবাসে বলে। ও যদি আমাকে ভুল বোঝে? যুদ্ধে নামলে ভয়কে পিছনে ছেড়ে আসতে হয়, আর ভালোবাসার যুদ্ধ তো অনেক বড় যুদ্ধ, এখানে ভয়ের কাজ নেই। তাই বলে দাও নিজের মনের কথা। ঠিক তো? একদম ঠিক। তবুও পূর্বের ভয় গেল না। সে চিন্তিত সুরে পায়চারি করতে শুরু করলো রুমে। তখনই দেখলো মহিমা ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হচ্ছে। সে মৃদু কণ্ঠে বলল, আমি তোমায় পরে কল দিয়ে কি হলো জানাচ্ছি। মহিমা বুঝতে পারে না তাকে দেখে এভাবে ফোন কাটার মানে কি। ঠিকই তো তার সামনে মায়ের সাথে ঘুরতে যায়, তাকে মায়ের কথা বলে, তাহলে এমন নাটকের প্রয়োজনটা কোথায়? মহিমা পূর্বকে না দেখার ভান করে তোয়ালেটা চেয়ারে রেখে ড্রেসিং টেবিলের সামনে গেল। তার আজ বৈশাখী ও পূর্বের সাথে বাহিরে যাওয়ার কথা। শুক্রবার বিধায় পূর্বের অফিসের ছুটি, তাই তাদের বাহিরে নিয়ে যাবে ফুচকা খাওয়াতে। কে জানি সেখানেও মায়া আসবে, তাই এই প্ল্যান। মহিমা আয়নায় কাজল দিয়েছিল ও অন্যদিকে পূর্ব মনোমুগ্ধ হয়ে অপলক তাকিয়ে রইল মহিমার দিকে। কি শক্তি মহিমার দিকে ওকে আকর্ষণ করছে সে নিজেই জানে না, শুধু এতটুকু জানে যে এই মুহূর্তে মহিমাকে দেখতে অপূর্ব লাগছে, স্নিগ্ধ দেখাচ্ছে। পূর্ব হঠাৎ করে এক মহিমার পেছনে যেয়ে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরল, তার ভিজা চুলে নিজের মুখ ডুবিয়ে দিল। মহিমা পূর্বের ছোঁয়ায় কেঁপে উঠল। সে স্থির হয়ে আছে, না কিছু বলতে পারছে না করতে পারছে, পূর্বকে দূরে সরাতেও পারছে না। পূর্বের ছোঁয়া এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস মনে হচ্ছে তার কাছে। পূর্ব মহিমার ঘাড়ের এক পাশ থেকে চুলগুলো সরিয়ে একটা চুমু দিল। প্রথম ভালোবাসার পরশ পাওয়ার সাথে সাথে কেঁপে ওঠে মহিমা, তার নিঃশ্বাস যেন আটকে আসে। পূর্ব মহিমাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। মহিমার কাছে যেতেই মহিমা চোখ বন্ধ করে নেয়। কিস করতে নেবে তখনই বৈশাখীর কণ্ঠও শুনতে পায় তারা। ভাইয়া, ভাবি। দরজায় এসে বৈশাখী এই অবস্থা দেখে চোখের উপর হাত রেখে বলল, সরি, আমি কিছু দেখিনি। পূর্ব মহিমার থেকে দূরে সরে যায়। লজ্জিত ও রাগান্বিত স্বরে বৈশাখীকে জিজ্ঞেস করল, বল কেন এসেছিস? মহিমা তো লজ্জায় মাথায় উঠাতে পারছিল না। সে আশেপাশে তাকাতে শুরু করলো, কিন্তু বৈশাখী যা বলে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আসলে বলতে এসেছিলাম যে মা তোমাদের ড্রয়িং রুমে ডেকেছে। এই যে জয় ভাইয়া বাসায় ফিরে এসেছে এই জন্য। পূর্ব ও মহিমা একে অপরের দিকে তাকালো। দুজনেরই চোখে মুখে ভয় ও বিস্ময়। ড্রয়িং রুমে যেয়ে দেখে জয় বসে আছে। পূর্বের মা বাবা রাগ করে বসে আছে পাশের সোফায়। জয় মহিমাকে দেখে দৌড়ে এলো তার কাছে, তার এক হাত ধরে জিজ্ঞেস করলো, মহিমা, আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু আমি যা করেছি আমাদের ভালোর জন্যই করেছি। আমি ইংল্যান্ডের অনেক বড় হাসপাতালে ডাক্তার হিসেবে যুক্ত হয়েছি। তারা এই 3 মাস আমার কাজ দেখে অনেক খুশি।
আমি শুধু তোমাকেই না, তোমার মা বাবা ও আমার পরিবারকেও নিয়ে যেতে পারবো। তোমার কোনো সমস্যা হবে না। মহিমা আবারও হাত সরাতে চাইল, কিন্তু জয় এবার আর তার হাত শক্ত করে ধরে রাখলো। মহিমা তার হাত মসরাতে শুরু করলো। পূর্বের রাতে রাগ উঠল প্রচুর। সে তার ভাইকে বলল, ভাইয়া মহিমার হাত ছাড়। তুই আমার ও মহিমার মাঝে বলিস না তো, আমরা পরে কথা বলবো। ভাইয়া দয়া করে আমার স্ত্রীর হাত ছাড়, না হয় ভালো হবে না। জয় বিস্ময় নিয়ে তাকালো পূর্বের দিকে। সাথে সাথে মহিমার হাত ছেড়ে আবার মহিমার দিকে তাকালো। সে বিস্মিত কণ্ঠে বলল, ও কি বলছে? তোমাদের বিয়ে হয়ে গেছে? হঠাৎ করে জয় চিৎকার করতে শুরু করলো, বলল, আমার বিয়ে আমার সাথে হওয়ার কথা ছিল, তুমি আমার ছোট ভাইয়ের সাথে কিভাবে বিয়ে করতে পারো? মহিমা অনেকটা ভয় পেয়ে গেল। মনে হচ্ছে কান্না করে দেবে। সে ভয়ে পূর্বের পেছনে যেয়ে লুকোনোর চেষ্টা করলো। পূর্ব নিজেকে শান্ত করার চেষ্টায় জুটে গেল। স্বাভাবিকভাবেই বলল, ভাইয়া তুমি মাত্র এসেছো, আরাম করো, এখন আমরা পরে কথা বলবো। ও তোর ভাবি হতো, তুই ওকে বিয়ে করছিস কোন সাহসে? কারণ আমি ওকে আদেশ করেছি, ও আমার কথায় মহিমাকে বিয়ে করেছে। জয় পূর্বের কলার ছেড়ে পেছনে ঘুরে তার বাবার দিকে তাকালো। তার গলার স্বর স্বাভাবিক হলো। তার বাবার সাথে উঁচু স্বরে কথা বলার মতো সাহস তার নেই। সে বলল, কেন বাবা, তুমি আমার সাথে এমন কেন করলে? তুমি নিজের বিয়ে থেকে পালিয়ে গেছো, এটাও ভাবনি যে তোমার যাওয়ার পর মহিমা ও তার পরিবারের সম্মানের কি হবে? এত মাস একবার খোঁজও নেওনি, এখন এই প্রশ্ন কিভাবে করো তুমি? আমি মহিমাকে অনেকবার কল দিয়েছিলাম, ও কল ধরেনি। ভেবেছিলাম রাগ করেছে। আর মা ও বৈশাখীর সাথেও আমার কথা হয়েছে, তারা একবারও বলেনি বিয়ের কথা। কারণ তোর জানার অধিকার ও প্রয়োজন কিছুই ছিল না। ওদের বিয়ে হয়ে গেছে, এখন কিছুই করার নেই। কিন্তু আমি বলেছিলাম আমি 3 মাস পর ফিরে আসবো, এখন বিয়ে করবো মহিমাকে। পূর্বের মা বিস্মিত দৃষ্টিতে তাকালো দরজায় দাঁড়ানো বৈশাখীর দিকে। সাথে সাথে বৈশাখী চোখ নামিয়ে দিল। বৈশাখী জয়ের ফিরে আসার কথাটা বলেনি। সে বলেছে জয় সেখানে চাকরি করতে গেছে। জয় আবারও বলল, আমি কিছু জানি না, আমার মহিমাকে ফেরত লাগবে। আমি ওকে আর আপনাদের নিয়ে ইংল্যান্ড চলে যাব। আর পূর্বও তো চাকরি পেয়েছিল কানাডাতে, ও সেখানে যেতে পারতো। এই প্রশ্ন কি? পূর্বের বাবা ধমকের গলায় বলল, আবারও বলল, বিয়ে সম্পর্কে শুধু মহিমা ও পূর্ব রয়েছে, তুমি ওদের মাঝখানে আসবে না। কয়েকদিনের জন্য থাকতে এসেছে, থেকে চলে যাবে। আর আমাদের কথা তোমার চিন্তা করার প্রয়োজন নেই। যখন চিন্তা করার প্রয়োজন ছিল তখন করনি। এই ব্যাপারে আমি আর কোনো কথা শুনতে চাই না। পূর্বের বাবা মা যাওয়ার পর বৈশাখী ও মহিমাকে নিয়ে গেল। সেই রুমে রয়ে গেল পূর্ব ও জয়। পূর্ব যেতে নিলে জয় বলল, তুই ঠিক করিসনি। পূর্ব দাঁড়ালো, পেছন ফিরে জয়ের দিকে তাকিয়ে বলল, তুমি সেদিন ঠিক করোনি ভাইয়া, আমি শুধু বেঠিককে ঠিক করেছি। আর তোমার ওই ভুলের কারণে আমার মনে তোমার সম্মান হারিয়ে গেছে। ঠিক আছে, আমি কিছু করলাম না, কিন্তু মহিমার কি হবে? ও আমাকে ভালোবাসে পূর্ব, তুই ওকে আমার থেকে দূরে রেখে ওকে কষ্ট দিবি? মহিমা না তোর সবচেয়ে ভালো বান্ধবী? কথাটা কষ্টদায়ক হলেও তা প্রকাশ হতে দেয়নি পূর্ব। সে বলল, মহিমার জীবন আমার বা তোমার নামে লিখিত নয়। ওর জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু ওর আছে, আর কারো নয়। পূর্ব যাওয়ার পর জয় টেবিলে থাকা একটি কাচের ফুলদানি হাতে নিয়ে ছুঁড়ে মারল রাগে। মহিমা রোমে এসে বসে রইল। সে বুঝতে পারছে না তার ঠিক কী করা উচিত। জয়ের এমন ব্যবহারে সে প্রচণ্ড ভয় পেয়েছে। জয়ের কারণে পূর্ব যদি আসলেই তাকে দূর করে দেয়। পূর্বকে এ কয়েক মাসে আসলেই ভালোবেসে ফেলেছে। সে চেয়েছিল পূর্ব যেন তাকে বলে তার মনের কথা, কিন্তু তার ভয় হচ্ছে পূর্ব জয়ের জন্য তাকে ছেড়ে না দেয়। পূর্ব এ কথা যেন না ভাবে যে মহিমা জয়কে ভালোবাসে তাকে না। এই মুহূর্তে পূর্বের জানাটা জরুরি যে তার প্রথম ভালোবাসা জয় না, পূর্ব তার একমাত্র ভালোবাসা। কিন্তু এখন নয়, রাতে ঘুমানোর আগে বলবে। একটু আগে অনেক ঝামেলা হয়েছে, এমনিতেই পরিস্থিতি আর খারাপ করার ইচ্ছে নেই তার। আজকের ঘটনার পর অনেক চিন্তিত হয়ে গিয়েছিল মহিমা, তাই ছাদে গেল একটু বাতাস খাওয়ার জন্য। কিন্তু সিঁড়িঘরেই সে থেমে গেল। তার সামনে পূর্ব ও মায়া। পূর্ব মায়ার সামনে হাঁটু গেড়িয়ে বসে আছে, তার হাত ধরে কিছু বলছে। স্পষ্ট শোনা যাচ্ছিল না, তাই সে নৈশব্দে একটু সামনে গেল। সে শুনতে পারল, তুমি আমার জীবনটা এত সুন্দর করে দিয়েছিলে যে আমার বাঁচতে ভালো লাগে। আমি কখনো ভাবিনি আমি তোমাকে নিজের করে পাবো, কিন্তু পেয়েছি। হয়তো এটাই নিয়তির খেলা। তুমি আমার প্রথম ভালোবাসা। তোমাকে যদি নাও পেতাম তাহলেও তোমার সাথে সেই অনুভূতিগুলো হৃদয়ে এঁকে থাকতো। এত সুন্দর অনুভূতি অন্য কারোর জন্য হবে এই আশাটা আমার পক্ষে করাটাও অসম্ভব। তুমি আমার প্রথম ভালোবাসা, আর শেষটা হিসেবেও শুধু তোমাকে চাই, শুধুই তোমাকে। মহিমা
মুখে হাত দিয়ে নিজের কান্নার শব্দ না আসুক তার সর্বোচ্চ চেষ্টা করলো। পেছনে ফিরতেই দেখে জয় কয়েকটা সিঁড়ি পরেই দাঁড়িয়ে আছে। মহিমা কিছু না বলে হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। জয়ও একবার মায়া ও পূর্বের দিকে তাকিয়ে মহিমার পেছনে গেল। পূর্ব উঠে দাঁড়িয়ে একটু দূরত্বে দাঁড়ানো বৈশাখীর দিকে তাকিয়ে বলল, এবার ঠিক আছে? একদম না, মুখে কোনো রোমান্টিক ভাবই নাই। মা, এ পর্যন্ত 8 বার প্র্যাকটিস করে ফেলেছি, আমার হাঁটু শেষ। আর কত? যতক্ষণ একদম পারফেক্ট না হয়। এই জন্যই বলেছিলাম শাহরুখ খানের ছবিগুলো দেখো, মহিমা ভাবির ফেভারিট অভিনেতা। দেখো তো নাই, আর হঠাৎ করে সিদ্ধান্ত নিলে ভাবিকে আগামীকালই প্রপোজ করবে। এখন প্র্যাকটিস করো, আবার হাঁটু গেড়ে বসো। পূর্ব অসহায় দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। মায়া বলল, আমার কিছুই করার নেই, বৈশাখী ঠিকই বলছে। কিন্তু মহিমার চোখে দেখলে এমনিতেই রোমান্টিক ফিলিংস এসে পড়বে তো। বৈশাখী শুনল না, আবারও প্র্যাকটিস করালো তাদের দিয়ে। জয় মহিমার রুমে যেয়ে দেখে মহিমা বিছানার এক কোণায় বসে কাছে। জয় তার সামনে যায়, বলে, পূর্ব অন্য কাউকে ভালোবাসে, শুধু শুধু ওর জীবনে থেকে আমাদের 4 জনের জীবন নষ্ট করো না মহিমা। মহিমা রাগান্বিত দৃষ্টিতে তাকালো জয়ের দিকে, বলল, এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও, না হয় ভালো হবে না। আমার কথা তো। জয় মহিমার কাছে এসে একটু ঝুঁকে তার কাঁধে হাত রাখতেই মহিমা একটা কষিয়ে থাপ্পড় দিল তাকে। জয় হতবাক হয়ে তাকিয়ে রইল। মহিমা রাগান্বিত স্বরে বলল, সব তোমার দোষ। না তুমি বিয়ের দিন পালাতে, না আমার ও পূর্বর বিয়ে হতো, আর না আমি পূর্বকে ভালোবাসতাম। এই যেন যে পূর্ব অন্য কাউকে ভালোবাসে। পূর্বকে ভালোবাসার কথা শুনে জয় স্তব্ধ হয়ে গেল। মহিমা বলল, এক্ষুনি বের হও এখান থেকে। জয় কিছুক্ষণ চুপ থেকে বের হয়ে গেল। জয় বের হওয়ার সময় দরজাতেই দেখা হলো পূর্বের সাথে। পূর্ব বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, তুমি আমার রুমে কি করো? মহিমার সাথে দেখা করতে এসেছিলাম। পূর্বের কাঁধে হাত রেখে আবারও বলল, দেখ পূর্ব, আমি জানি তুই মহিমার অনেক কেয়ার করিস, তাই ওর খুশির জন্যই বলছি, ওকে আমায় ফিরিয়ে দেও। আমাকে ভালোবাসে, তাই তোর সাথে থাকার ওর কষ্ট হচ্ছে। কথাটা শেষ করেই জয় চলে গেল। পূর্ব কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থেকে ভেতরে গেল। ভেতরে ঢুকেই দেখে মহিমা কাছে। মহিমা বারবার নিজের গালের পানি মুছতে শুরু করলো, কিন্তু এই অবাধ্য চোখের জল যেন তার কথাই মানে না, বারবার ঝরতে পারে। পূর্ব এসে তার সামনে হাঁটু গেড়ে বসলো, তার গালে হাত রেখে জিজ্ঞেস করলো, তুই এভাবে কাঁদছিস কেন? মহিমার মনে পড়ল একটু আগে দেখা মায়া ও পূর্বের দৃশ্যটি। সে তার গালে থেকে পূর্বের হাত সরিয়ে বলল, আমি কাল বাসায় যেতে চাই। ঠিক আছে, আমি দিয়ে আসবো, তাও কাঁদিস না। আমি বুঝতে পারছি আন্টি ও আঙ্কেলের কথা মনে পড়ছে তোর। আমি একেবারের জন্য যেতে চাই, সেখান থেকেই সময় হলে ডিভোর্স ফাইল করব। আমি আর তোর সাথে এখানে থাকতে চাচ্ছি না, তোর সাথে থেকে আর সমস্যা সৃষ্টি করতে চাই না। পূর্ব চমকে উঠল। পরক্ষণেই তার মনে হলো মহিমা জয়কে দেখে আবার নরম হয়ে গেছে। সে আসলেই জয়কে ভালোবাসে, তাই এই বন্ধন থেকে মুক্ত হয়ে জয়ের সাথে থাকতে চায়। আর পূর্ব তাকে মুক্তি দেবেও, কারণ এই সিদ্ধান্ত মহিমার। মহিমা যেটাতে খুশি থাকে তাই হবে। সে শুধু চায় মহিমা যেন সুখে থাকুক, তাই সে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, এমনই হবে। পূর্ব বারান্দায় গেল। আগামীকাল তার জীবনের বিশেষ দিন ছিল। 3 বছর আগে এই দিনেই সে মহিমাকে প্রপোজ করেছিল, আর কাল আবার চেয়েছিল সেই দিনটি বাঁচাতে। আবারও রয়ে গেল তার ভালোবাসা অপূর্ণ। হয়তো চাইলেই ভালোবাসার মানুষকে পাওয়া যায় না, আফসোস নেই। সে চেষ্টা তো করেছে, চেষ্টা করেও ভালোবাসার মানুষটাকে না পেলে তাকে মুক্ত করে দেয়া উচিত। মহিমা যাকে ভালোবাসে তার সাথেই সে সুখে থাকবে, আর মহিমার খুশিতেই তার খুশি। সে দূরে থাক, শুধু সুখে থাক। মায়া খুশিতে হাত পা কাঁপছিল জয়ের সাথে দেখা করবে বলে, আর 3টি মাস তাকে না দেখে কাটিয়েছে। জয়ের আসার কথা শুনে বাসায় কিছু না বলেই ছুটে এসেছে এখানে। এসে দেখে জয়ের রুম বন্ধ করে বসে আছে। হঠাৎ করে পূর্ব ও মহিমার বিয়ের খবর শুনে শকড হওয়াটা স্বাভাবিকই, তাই পূর্ব বৈশাখীর সাথে সময় কাটায়। এই মুহূর্তে জয়ের রুমের দরজা খোলা পেয়ে মায়া দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আসতে পারি? জয় ল্যাপটপে কিছু করছিল। মায়ের কণ্ঠ শুনে তার দিকে তাকিয়ে বলল, আসো না, পারমিশন লাগে নাকি? তুমি তো 1 সপ্তাহ পর আসতে, আজ হঠাৎ কিভাবে? এসেছি দেখেই তো জানতে পেরেছি মহিমার বিয়ে আমার ছোট ভাইয়ের সাথে হয়েছে। অন্য সবাই আমার সাথে কথা বলতো না, তুমি তো বলতে। তুমিও আমায় একটিবার বলো নিজে ওদের বিয়ে হয়ে গেছে। বিয়ে তো হয়েই গেছে, জেনে তো আর কিছু করার ছিল না। আর আমি চাইতাম না সেইখানে যে কারণে গিয়েছেন সেই কারণটাও নষ্ট হোক। আপনি আপনার কাছে সম্পূর্ণ ধ্যান দিতে পারেন, তাই চাইতাম আমি। নাকি এটা চাইতে যে মহিমার বিয়ে পূর্বের সাথে হয়ে গেলে তুমি আমাকে বিয়ে করতে পারবে? পূর্ব মহিমার বিয়ে তুমিই করাওনি তো, যেন মহিমার বিয়ে আমার সাথে
না হতে পারে? আমি এমন কেন করব? ইউ লাভ মি ডোন্ট ইউ? আপনি জানেন অনেক আগের থেকে, কিন্তু কখনো কিছু বলিনি, কারণ তুমি আগে কোনো সমস্যা তৈরি করো, কিন্তু এবার আমি সেদিন বিয়েতেই আসিনি। আপনার বাগদানের পর থেকে আমি উল্টো আপনার থেকে দূরে থাকতাম, কারণ আমি জেনে শুনে কারোর সম্পর্কে সমস্যা সৃষ্টি করব না। আর রইল মহিমা ও পূর্বের বিয়ের কথা। ওদের বিয়ে দুইটা কারণ আছে। প্রথমটা আপনি সেদিন না পালিয়ে গেলে কখনো ওদের বিয়ে হতো না। আর দ্বিতীয়টা হলো পূর্বের ভালোবাসা। জয় কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে। মায়া আবার বলল, হ্যাঁ, পূর্ব শুরু থেকে মহিমাকে ভালোবাসতো। আপনারও মহিমার খুশির জন্য ও নিজেকে কষ্ট দিয়েছে। এবার এটা বলবেন না যে পূর্ব বিয়ে ভেঙেছে নাকি, কারণ পূর্ব আপনাকে অনেক বুঝিয়েছিল যেন আপনি বিয়ে ছেড়ে না যান। আপনি সে বিয়েটা ভেঙেছেন। আপনার কাছে মহিমা আর নিজের পরিবারের থেকে বেশি আপনি। একদম চুপ করো। তোমার উপদেশ শোনার আমার প্রয়োজন নেই। তুমি নিজেকে কি মনে করো যে আমাকে উপদেশ দিতে আসছো? আর তুমি আমাকে কি ভেবো? সব বলছো যেন আমি তোমার কথা ইমপ্রেস হয়ে তোমার প্রেমে পড়বো। তোমার অর্থনৈতিক অবস্থা দেখো। তোমার বাবা অর্ধেক বছরে যত টাকা আয় করে আমি তা 1 মাসে কামাই। আর তুমি ভাবো আমি মহিমাকে না পেয়েও তোমাকে বিয়ে করব? একবার আয়নায় নিজেকে দেখো, আবার মহিমাকে দেখো, পার্থক্য বুঝে যাবে। মায়া স্তব্ধ হয়ে গেল। সে কিছু বলতে পারল না। তার গলা দিয়ে যেন শব্দই বের হচ্ছে না। চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়তে শুরু করলো। জয় উঠে সেখান থেকে চলে যেতে নিলেই মায়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনারও পূর্বের ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? আপনি মহিমাকে আপনার ভালোবাসায় বন্দি রাখতে চান, আর পূর্ব ওকে মুক্ত রাখতে চায়। আর পূর্বই শুধু মহিমার ভালোবাসার প্রাপ্য। জয় কিছু না বলেই সেখান থেকে চলে গেল। মায়া সেখানে বসেছিল। সারা রাত ঘুম এলো না জয়ের, শুধু এপাশ ওপাশ হচ্ছে। আজ রাগের মাথায় কত কিনা বলে দিল মায়াকে, যে খালুর আয় নিয়ে আজ সেই কথা তুলেছে। সেই একসময় তার ডক্টরি পড়ার জন্য তার মোটর সাইকেল বিক্রি করে তাকে টাকা দিয়েছে। তার কখনো এত রাগ ছিল না। এবার তার কি হলো সে নিজেও জানে না। সম্ভবত পরিস্থিতিটা সে গ্রহণ করতে পারছে না। উঠে বসে সেই মোবাইলটা হাতে নিয়ে মেসেজ দিল মায়াকে। সরি মায়া, আমার মাথা আজ ঠিক ছিল না, মাফ করে দাও। মায়া বৈশাখীর পাশে শুয়েছিল। ঘুম আসছে না তার। জয়ের মুখ থেকে এইসব কথা শুনে বড়সড় ধাক্কা খেয়েছে সে। রাত অনেক হওয়ায় খালামণিও যেতে দেয়নি। হঠাৎ করে তার ফোনে মেসেজ আসে। ফোনটা বালিশের পাশেই ছিল। জয়ের মেসেজ দেখে কিছুক্ষণ পর সে রিপ্লাই দেয়। আপনি জানেন, আপনাকে আমি প্রথম পছন্দ করেছিলাম তখন, যখন নানু বাড়িতে কয়েকজন আমার কালো রং নিয়ে অনেক কথা শোনাচ্ছিল, আর আপনি এসে তাদের প্রতিবাদ করেছিলেন, আমার হয়ে কথা বলেছিলেন। আর আজ আপনি। এরপর থেকে আপনার সব কিছু লক্ষ্য করতে শুরু করি। সবার প্রতি আপনার যত্ন, ভালোবাসা, সম্মান। কিন্তু আমি কখনো সাহস করিনি আপনাকে নিজের ভালোবাসার কথা বলার। আপনার বিয়ের কথা শুনে অনেক বকেছিলাম নিজেকে, যে হয়তো আপনাকে কথাটা জানালে পরিস্থিতি আলাদা হতো। কিন্তু এখন মনে হচ্ছে ভালোই হলো বলিনি। আপনার না জানাটাই ভালো ছিল। হয়তো আমার ভালোবাসার অপমানটা আজ হতো না। মনে আফসোস থাকতো যে আমি 9 বছর ধরে কাউকে ভালোবাসি কিন্তু তাকে বলিনি। কিন্তু এই কষ্ট তো থাকতো না যে সেই আমার ভালোবাসার অপমান করেছে। ক্ষমা করো মায়া, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে পড়েছিলাম। আসার পর থেকে পূর্ব মহিমার বিয়ের খবর শুনে এমনিতেই আমি ভেঙে পড়েছি। এর ওপর ঘরের কেউ আমার সাথে কথা বলছে না, বৈশাখী ছাড়া। রাগের মাথায় না হয় এ ভুল করলেন, দয়া করে এর থেকে বড় ভুল করবেন না। আমি আপনাকে চাইবো না, শুধু চাইবো আপনি আমার ভালোবাসার সম্মানটা রাখেন। আমি যাকে নিজের প্রথম ভালোবাসা উপহার দিয়েছিলাম, সে নম্র, যত্নবান, ভালো একজন মানুষ ছিল, যে তার আগেই সবার ব্যাপারে ভাবতো। বিয়ে অনেক পবিত্র বন্ধন, ইচ্ছে করে তা ভাঙার চেষ্টা করবেন না। আর পূর্ব তো নিজের ভাই ও ভালোবাসার জন্য নিজের ভালোবাসাকে হৃদয়ের বাক্সে বন্দি করে রেখেছিল। এইবার হয়তো আপনার পালা। আশা করি সঠিক সিদ্ধান্ত নেবেন। আর কোনো মেসেজ আসলো না। মায়া অপেক্ষা করল সকাল পর্যন্ত। পরের দিন সকালে পূর্ব ঘুম থেকে উঠে দেখে মহিমা তার ব্যাগ গোছাচ্ছে। পূর্ব উঠে ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস? মহিমা তাকালো না তার দিকে, কড়া গলায় বলল, ঘুম ভাঙলে গতকালকের কথা মনে করে নিস। মায়ের সাথে কথা বলে নিয়েছি, আজ চলে যাচ্ছি আমি। পূর্বের মুখ হঠাৎ মলিন হয়ে গেল। সে কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে মুখ মুছতে মুছতে বের হয়ে দেখে বৈশাখী দাঁড়িয়ে আছে বড়সড় এক হাসি নিয়ে। পূর্ব কপাল কুঁচকে বলল, তুই জোকারের মতো হাসি নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? বৈশাখী এক মুহূর্তেই রাগান্বিত দৃষ্টিতে তাকালো পূর্বের দিকে। আবার দীর্ঘশ্বাস ফেলে পূর্বের কাছে যেয়ে তার হাত টেনে বাহিরে নিয়ে যেতে শুরু করলো। পূর্ব জিজ্ঞেস করলো,
কোথায় নিয়ে যাচ্ছিস? তুমি আসো, নিজেই বুঝতে পারবে। পূর্ব না যাওয়া সত্ত্বেও তার যেতে হলো বৈশাখীর সাথে। ডাইনিং রুমে যেয়ে মায়ের সাথে দেখা হয়। মা জিজ্ঞেস করে, তোরা কেউ জয়কে দেখেছিস? ও নিজের রুমে নেই। বৈশাখী দাঁড়ালো না, হাঁটতে হাঁটতেই বলল। এসে বলছি মা। মহিমা ও মায়া ছাদে দাঁড়িয়েছিল। মহিমা বলছিল, আমি জানি আপু, আপনি বলতে চান আমি যেন আর আপনার ও পূর্বর মাঝের থেকে চলে যাই। তাই হবে, আমি চলে যাব আপনাদের জীবন থেকে, চিন্তা করবেন না। আজকেই চলে যাচ্ছি, আমার নিজের কথা স্পষ্ট মনে আছে। মায়া কিছু বলল না, সিঁড়ি ঘরের দিকে তাকিয়ে রইল। মহিমা বলল, আপনি কি আর কিছু বলবেন আপু? মায়া দেখল বৈশাখী পূর্বকে নিয়ে উপরে উঠছে। সে ঠোঁটের কোণে হাসি এঁকে বলল, অনেক কিছু। পূর্ব ও মহিমা একে অপরকে দেখে অবাক হলো, সাথে বিচলিত। দুজনেরই মাঝে এমন বিদঘুটে পরিস্থিতি আর কখনো হয়নি। বৈশাখী সিঁড়িঘরের দরজা লাগিয়ে দিল। পূর্ব জিজ্ঞেস করল, দরজা লাগাচ্ছিস কেন? যেন কেউ না আসতে পারে। মায়া আপু, শুরু করো। মহিমা ও পূর্ব দুজনের একজনও কিছু বুঝতে পারছিল না কি হতে যাচ্ছে। মায়া তার হাত আড়াআড়ি ভাঁজ করে মহিমাকে জিজ্ঞেস করল, মহিমা, একটা প্রশ্নের উত্তর দেবে? কি প্রশ্ন? তুমি পূর্বকে ছেড়ে যেতে চাইছো না কেন? পূর্ব তাকালো মহিমার দিকে। মহিমাও সেই মুহূর্তে পূর্বের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিল দুজনেই। মহিমা মাথা নিচু করে বলল, আমি তোমাদের মাঝে আসতে চাই না। মায়া তাকালো পূর্বের দিকে, জিজ্ঞেস করল, তুমি কাল রাতে হঠাৎ করে মহিমাকে ছাড়তে রাজি হলে কেন? এসব প্রশ্নের মানে হয় না এখন আর। উত্তর দাও। মহিমা ভাইয়াকে ভালোবাসে তাই। মহিমা বিস্ময় নিয়ে তাকালো পূর্বের দিকে। সে বলল, কি আজব কথা বলছিস? আমি কবে বললাম আমি জয়কে ভালোবাসি? বলার প্রয়োজন কি? তা তুই বিয়ের জন্য হ্যাঁ বলেছিস তো, এই জন্যই। জুতা দিয়ে পিটানো উচিত তোকে। আমি একবারও বলিনি আমি জয়কে ভালোবাসি। আমি বিয়ের জন্য হ্যাঁ বলেছি, কারণ এই পরিবারের মতো ভালো পরিবার আমি আর কোথাও পাবো না। মা বাবা আমাকে যতটা আদর করে আর কোনো শ্বশুর শাশুড়ি করবে না। না আমি বৈশাখীর মতো ছোট বোন পাবো কোথাও। আর সবচেয়ে বড় কথা, এখানে তুই আছিস, আমার বেস্ট ফ্রেন্ড। আর আমি চাই না যে আমি তোরও মায়ার মাঝে আসি, তাই চলে যাচ্ছি আমি। কিন্তু আমারও মায়ার মাঝে কিছুই নেই। মিথ্যা বলবি না, তুই নিজেই বলেছিস যে। উফ, থামো তো তোমরা দুইজন, আমি বলি শোনো। বৈশাখী শুরু থেকে সব খুলে বলল। সব শুনে মহিমা চোখ দুটো বড় বড় করে বলল, মানে তোমরা এই 3 মাস যা করেছিলে তা সব নাটক ছিল? আর তোমরা কখনো একে অপরকে পছন্দ করতে না? সে কার্ড মায়া আপু জয়ের জন্য পাঠিয়েছে, পূর্বের জন্য নয়। আর আমি সেই কার্ড দেখেই ভেবেছি ওদের মাঝে কিছু চলে। মহিমা আবার পূর্বের কাছে যেয়ে কতগুলো থাপ্পড় মেরে জিজ্ঞেস করলো, কুত্তা, তুই বলিসনি কেন যে আমি ভুল ভাবছি? কারণ তোরও জয় ভাইয়ার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল, বললেই বা কি হতো? মায়া, মারা এবার বন্ধ কর না। বিয়ের পরে তো বলতে পারতি। মায়া মানা করেছে। মহিমা পূর্বের মারা বন্ধ করে তাকালো মায়ার দিকে। মায়া বলল, আমি চাইতাম তোমার মনে ওকে হারানোর ভয় থাকুক, যাতে অন্য কারো হাতে না তুলে দাও। হয়তো এই জন্যই তুমি বুঝতে পেরেছো যে তুমি পূর্বকে ভালোবাসো, তাই না? তুই আমাকে ভালোবাসিস? তোকে কেন বলবো? এখন জিজ্ঞেস করবেন না আমি কিভাবে জানি তুমি পূর্বকে ভালোবাসো। মহিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। মায়া বলল, জয়কে মেসেজ দিয়েছিল, আমি সারা রাত চিন্তা করেছি। আসলেই আমি রাগের বশে এতজনের জীবন নষ্ট করতে পারি না। পূর্ব ও মহিমার ভুল ধারণাগুলো মিটিয়ে দিও, তাদের জানিয়ে দিও যে তারা একে অপরকে ভালোবাসে। আর হয়তো আমি কখনো তোমার অনুভূতিগুলো ফিরিয়ে দিতে পারবো না। এমন কাউকে বেছে নিও যে তোমাকে ভালোবাসে। আর মহিমাকে ধন্যবাদ জানিও আমাকে আমার প্রথম ভালোবাসার অনুভূতিগুলো অনুভব করানোর জন্য। আমি চলে যাচ্ছি, দেশ ছেড়ে আজই যাচ্ছি না, এক বন্ধুর বাসায় থাকবো। একদিন এসে দেখা করে যাব সবার সাথে। কিছুক্ষণের নীরবতা বজায় রইল। মায়া মেসেজটি পড়ে দীর্ঘশ্বাস ফেলল, এক ঢেউ কিল। বৈশাখী বলল, সব আমার দোষ। বিয়ের দিনই মহিমা ভাবি বলেছিল যে সে জয় ভাইয়াকে ভালোবাসে না, কিন্তু আমি বলতে ভুলে গেছি। আর বৈশাখী একবার মায়ের দিকে তাকিয়ে মাথা নিচু করে আবার বলল, আর জয় ভাইয়া চিঠিতে লিখেছিল যে সে 3 মাস পরে ফিরে আসবে, কিন্তু আমি সবাইকে বলেছি যে ভাইয়া একেবারে চাকরির জন্য গেছে, যেন পূর্ব ভাইয়া ও ভাবির বিয়ে হতে পারে। তুই পাগল? তুই এই যে মিস্টার জয়ের ছোট ভাই, ও এমন না করলে আপনি আপনার মহিমাকে হারাতেন সারা জীবনের জন্য। তুই না কাল আমাকে প্রপোজ করার প্র্যাকটিস করছিলি, তো প্রপোজ কর। এত রোদের মধ্যে কি দরকার? এমনিতেই তুই জেনে গেছিস যে আমি তোকে ভালোবাসি, আর তুইও আমাকে ভালোবাসিস, তাইলে দরকার কি? চল নিচে চল। এখান থেকে প্রপোজ না করে গেলে একদম স্কেল দিয়ে পিটামো, আর একদম ফিল্মি স্টাইলে করবি। পছন্দ না হইলে একদম ছাদের থেকে ফিক্কা মারবো।
পূর্ব দীর্ঘশ্বাস ফেলে হাঁটু গিরে বসলো। মহিমার এক হাত নিজের হাতে নিয়ে বলল, তুমি আমার জীবনটা এত সুন্দর করে দিয়েছিলে যে আমার বাঁচতে ভালো লাগে। আমি কখনো ভাবিনি আমি তোমাকে নিজের করে পাবো, কিন্তু পেয়েছি। হয়তো এটাই নিয়তির খেলা। তুমি আমার প্রথম ভালোবাসা। তোমাকে যদি নাও পেতাম তাহলেও তোমার সাথে সেই অনুভূতিগুলো হৃদয়ে এঁকে থাকতো। এত সুন্দর অনুভূতি অন্য কারো জন্য হবে এই আশাটা আমার পক্ষে করাটাও অসম্ভব। তুমি আমার প্রথম ভালোবাসা, আর শেষটা হিসেবেও শুধু তোমাকে চাই, শুধুই তোমাকে মহিমা। আমি আমার প্রথম ভালোবাসাকে আমার জীবনের শেষ ভালোবাসা বানাতে চাই। ভালোবাসি। সেই মুহূর্তে পূর্বের মনে হচ্ছিল তার এত বছরের অপেক্ষা আজ সফল হয়েছে। সে পেয়েছে তার প্রথম ভালোবাসাকে নিজের করে। আজ ঠিক 3 বছর পরে 5 বছর পর। আম্মু, তুমি আমাকে বেশি ভালোবাসো না আব্বাকে? মাহিন জিজ্ঞেস করল। মাহিন পূর্ব ও মহিমার ছেলে। মহিমা উত্তর দিল, অবশ্যই তোমাকে শোনা। আব্বা, দেখেছো আম্মু আমাকে বেশি ভালোবাসে, তোমাকে না। কিন্তু মাহিন তো বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই না? একদম না, আম্মুকে আহিল বেশি ভালোবাসে। আহারে, পূর্বের পোপাট হয়ে গেছে। রাতুলও হেসে উঠল। রাতুল মায়ার স্বামী। তাদের বিয়ে হয়েছে 2 বছর হলো। মাহিনও রাতুলের কোলে বসে খিলখিল করে হাসছিল। পূর্ব মাহিনকে হাত টান দিয়ে সবার সামনে রুমে নিয়ে গেল। সবাই ওর এই কাণ্ডে অবাক। পরক্ষণেই সবাই হাসা শুরু করলো। মহিমা বলল, করছোটা কি? আমার একটা মেয়ে যে আমাকে তোমার থেকেও বেশি ভালোবাসবে। তো কম না, তুই অন্য মেয়ের কথা আমার সামনে বলছিস? অন্য এমন কোনো মেয়ে আছে যে আমার থেকে বেশি তোকে ভালোবাসবে? পূর্ব মহিমার কোমরে হাত রেখে তার কাছে টেনে নিল। মহিমার কপালে মাথা ঠেকিয়ে বলল, আমাদের মেয়ে, আমাদের রাজ্যের রাজকন্যা। মহিমা লজ্জায় পূর্বের বুকে মাথা লুকালো। বলল, আমরা তো আমাদের ভালোবাসা পেয়ে গেছি। মায়াও নিজের জীবনে জয়কে ভুলে তার জায়গা রাতুলকে দিয়েছে। রাতুলের ভালোবাসার কাছে হার মেনেছে, কিন্তু জয় তো জীবনের সেই মোড়েই রয়ে গেছে। সবাই এত বলা সত্ত্বেও বিয়ে করলো না। পূর্ব তাকে আরো নিজের সাথে মিশিয়ে নিল। মৃদু হেসে বলল, কেউ প্রথম ভালোবাসা পেয়ে সুখে জীবন কাটায়, আর কেউ সারাটা জীবন কাটিয়ে দেয় প্রথম ভালোবাসার অপেক্ষায়। অথবা হতে পারে কেউ অন্যের ভালোবাসার কাছে পরাজিত হয়ে ভুলে যায় তার প্রথম ভালোবাসা। কিন্তু প্রথম ভালোবাসার সুন্দর বা কষ্টের অনুভূতিটা থেকে যায় অন্তরের আড়ালে।